আচ্ছা শুরু করি, হ্যাঁ, পরে সময় পাওয়া যাবে না। আচ্ছা, এক্স-রে দেখো দুটো পার্টে তোমাদের থাকবে, একটা হলো ভাইবা বোর্ডে আর একটা অস্পিতে। অস্পিতের সুবিধা হলো যে অস্পিতে কোনো এক্স-রে ডিটেইল ডেসক্রিপশন লাগে না, ওখানে টু দ্য পয়েন্টে অ্যান্সার দিতে হয়। তোমাকে কখনো বলবে না যে ডিসক্রাইব দ্য এক্স-রে, ওখানে লেখা থাকবে লুক অ্যাট দ্য এক্স-রে, রাইট ডাউন 3 পজিটিভ ফাইন্ডিং, রাইট ডাউন 1 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অর প্রফেশনাল ডায়াগনোসিস, এইভাবে। কিন্তু ভাইবা বোর্ডে দিলে এরকম একটা এক্স-রে দিয়ে বলবে যে এইটা রিড করো অথবা ডিসক্রাইব দ্য এক্স-রে। ডিসক্রাইব করার পরে তারপর বলবে যে তুমি একটা বা দুটা বা তিনটা ডায়াগনোসিস বলো, হ্যাঁ, এটা এক্স-রে টু এক্স-রে ভ্যারি করে। এখন ভাইবা বোর্ডে আমি যাই বলবো এটা আমাকে দেখাতে হবে কাছে গিয়ে, না বুঝে বলতে হবে, কোনো আন্দাজি বলা যাবে না। আচ্ছা, এই এক্স-রেটা একটা কমন এক্স-রে, এটা অস্পিদেও থাকে, ভাইবা বোর্ডেও থাকে। এই এক্স-রেতে আমরা কি দেখছি? This is X-ray chest, posterior view showing inhomogeneous opacity or patchy opacity in the right upper zone and part of the mid zone lung field. Right upper zone and part of the mid zone lung field. এটা বলার পরেই তোমাকে এক্সামিনার হাতে একটা পেন্সিল দিয়ে বলবে যে তুমি জোনটা দেখাও, জোনটা কিভাবে ডিভাইড করে। তার মানে জানতে চাচ্ছি যে তুমি এটা কি মুখস্থ বলছো নাকি বুঝে বলা হচ্ছে। এখন জোনটা ডিভাইডেশন আমরা কিভাবে করি? দেখবে যে আমাদের রিবসের মুভমেন্টগুলো কেমন থাকে, বাকেট অ্যাঙ্গেল মুভমেন্ট থাকে এইভাবে, হ্যাঁ, পেছনের দিকে স্ট্রেট থাকে, সামনে থেকে এইভাবে কার্ভ হয়ে যায়। তাহলে যদি আমরা ফার্স্ট রিব খুঁজি, এই যে লেফটে যেদিকে দেখা যাচ্ছে ওখানে একটু দেখাই, এই স্ট্রেট এটা ফার্স্ট রিব হয়ে যে সামনে কার্ভ হয়ে গেছে, এটা হলো ফার্স্ট রিব। তারপরে দিস ওয়ান ইজ সেকেন্ড রিব, তারপরে এই যে কার্ভ হয়ে এতটুকু পর্যন্ত থার্ড রিব, তারপরে এতটুকু পর্যন্ত ফোর্থ, তারপরে ফিফথ, তারপরে সিক্সথ, এইভাবে। তাই এই রিবগুলোর সামনে এই পোর্শনটা দেখা যাচ্ছে না কেন? বিকজ দেয়ার ইজ কার্টিলেজ, এখানে যেহেতু কার্টিলেজ থাকে। তাহলে এটা ফার্স্ট রিব, সেকেন্ড রিব, থার্ড রিব। আমাদের এই তিনটা জোন ইজ দ্য রেডিওলজিক্যাল জোন, এটা লাংয়ের লোব না, অ্যানাটমিক্যাল জোন না, এটা কি জোন? রেডিওলজিক্যাল জোন। ফার্স্ট জোনটা ভাগ করব কি করে? আমরা এন্ট্রো এন্ড অফ দ্য সেকেন্ড রিব, এটা হলো ফার্স্ট রিব, সেকেন্ড রিব, এই এন্ট্রো এন্ডের লোয়ার বর্ডারে এখানে একটা লাইন ড্র করব আমরা। তোমাকে একটা পেন্সিল দিবে, দিয়ে আমি পেন্সিলটা বা একটা স্কেল যদি দেয় পরীক্ষাতে, আমি বলবো স্যার এটা হলো ফার্স্ট রিব, এটা হলো সেকেন্ড রিব, এই সেকেন্ড রিবের এন্ট্রো এন্ডের লোয়ার বর্ডারে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করব বা ইমেজ করব। এই লাইনের উপরে যে এরিয়া অ্যাবভ দ্যাট লাইন ইজ দ্য আপার জোন। ইজি? আচ্ছা, এখন আরেকটা সেকেন্ড লাইন বের করতে হবে, এটা হলো ফোর্থ রিব। দেখো এই পর্যন্ত ছিল সেকেন্ড রিব, এই যে থার্ড, এই যে ফোর্থ রিবের এইখানে যদি এন্ট্রি এন্ড ধরি, তাহলে এইখানে এন্ট্রি এন্ডের লোয়ার বর্ডার বরাবর আরেকটা লাইন ইমেজিন করব বা ড্র করব। এরিয়া ইন বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইন ইজ দ্য মিড জোন, অ্যান্ড এরিয়া বিলো দ্য সেকেন্ড লাইন ইজ দ্য লোয়ার জোন। শেষ। এখন এই হিসাবে চিন্তা করলে দেখো, এইখানে যদি এতটুকু থাকে আপার জোন, তাহলে এই শ্যাডোটা মোস্টলি ইন দ্য আপার জোন অ্যান্ড পার্ট অফ দ্য মিড জোনে আছে। এইবার ভাইবা পরীক্ষাতে এক্সটার্নাল এক্সামিনার বারবার বলতেছিল যে শুধু আপার জোন বলবে না, এটাকে বলবে আপার জোন অ্যান্ড পার্ট অফ দ্য মিড জোন, ওটা ক্লিয়ার করতে হবে। তুমি যখন বলবে পার্ট অফ দ্য মিড জোন, তখন সে বুঝবে যে তুমি জোনটা সম্বন্ধে আইডিয়া আছে। আচ্ছা, এই এক্সরেতে দেখো রেস্ট অফ দ্য লাং অন্য কোথাও কোনো প্যাথোলজি নাই। আমরা আন্ডার গ্র্যাজুয়েশনে যে এক্সরেগুলো দেই বা যে এসিডিগুলো দেই, এগুলোতে সিঙ্গেল ফাইন্ডিং থাকে, এগুলোতে ডুয়েল ফাইন্ডিং থাকে না। কারণ প্রথমেই দেখলেই যেখানে চোখ যাবে বুঝবে যে ওটাই ফাইন্ডিং, যেটাই অ্যাবনর্মাল মনে হবে ওটাই ফাইন্ডিং। তাহলে এই এক্সরেটা আবার যদি ডিসক্রিপশন বলি, এক্সরে চেস্ট পোস্টেরিয়র ভিউ শোয়িং ইনহোমোজেনাস অর প্যাচি অপাসিটি। ইনহোমোজেনাস মানে কেমন? এটা দিস ওয়ান ইজ হোমোজেনিয়াস, একই রকম, দেখো পুরোটাই একই রকম সাদা। এখানে কোথাও একটু সাদা, কোথাও একটু কালো, কোথাও একটু সাদা, কোথাও একটু কালো, কোথাও একটু বেশি ডেন্স, কোথাও একটু কম ডেন্স। এটা মনে হচ্ছে যে রং তুলি দিয়ে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয় এই ধরনের শ্যাডো হয়। এটাকে প্যাচি অপাসিটি বলে বা ইনহোমোজেনাস অপাসিটি ইন দ্য রাইট upper and part of the mid zone lung field. Rest of the lung field looks normal. Trachea centrally placed. Both dome of the diaphragm, cardiophrenic, postophrenic angle looks normal. Cardiac shadow normal in transverse diameter. Clear? Bony shadow and soft tissue shadow looks normal. ঠিক আছে, এতটুকু বলার পরে তোমাকে বলতে পারে যে টেল মি ওয়ান সিঙ্গেল ডায়াগনোসিস, অথবা বলতে পারে যে আমাকে তিনটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলো। যদি একটা ডায়াগনোসিস বলে কোনটা বলবো? নো, টিবি বলবো। অ্যাপেক্সের শ্যাডো, লাংয়ের আপার জোনের শ্যাডো,
মোস্ট কমন শ্যাডো ইজ দ্য পালমোনারি টিউবারকুলোসিস। শুধু টিবি বললে হবে না, পালমোনারি টিউবারকুলোসিস। যদি একটা বলতে বলে ডায়াগনোসিস হবে পালমোনারি টিউবারকুলোসিস, একদম মাথার মধ্যে ঢুকায় নাও। লাংয়ের অ্যাপেক্সের শ্যাডো যদি একটা বলে ডায়াগনোসিস পালমোনারি টিউবারকুলোসিস। আচ্ছা, তোমাকে যদি বলে তিনটা ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলো, তাহলে 1 নম্বরে হলো পালমোনারি টিউবারকুলোসিস, নাম্বার 2 নিউমোনিক কনসলিডেশন, পুরো কথাটা কমপ্লিট করো, নিউমোনিক কনসলিডেশন, নাম্বার 3 ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। আর রেয়ার একটা 4 নম্বর কজ আছে হলো পালমোনারি ইনফার্ক্ট বলে। ঠিক আছে, এটা চাপাচাপি না করলে বলা দরকার নেই, তিনটার মধ্যে থাকার চেষ্টা করো। তাহলে নাম্বার 1 এরকম একটা শ্যাডো, পালমোনারি টিউবারকুলোসিস, নিউমোনিক কনসলিডেশন, নাম্বার 3 ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। আচ্ছা, এখন অস্পিতে একটু টুইস্ট আছে। অস্পিতে এই এক্সরেটা এবার অস্পিতে আসছিল, এইবার অস্পিতে তারা করেছে কি, এর উপরে ব্যাকগ্রাউন্ডে একটা সিনারিও দিয়ে দিয়েছে। সিনারিওতে বলা ছিল যে 20 years old male presented with 5-day history of high grade fever with cough, chest pain and this x-ray. তখন কি বলবো আগে? নিউমোনিয়া আগে বলবো, তখন নিউমোনিক কনসালটেশন বলবো। কেন নিউমোনিক বললাম? তারা শর্ট হিস্ট্রি, হাই ফিভার, টিবিতে হাই ফিভার বলবে না, শর্ট হিস্ট্রি বলবে না, টিবি মানেই মোর দেন 2 weeks হিস্ট্রি দিবে। ক্লিয়ার? তাহলে অস্পিতে থাকলে তোমাকে সিনারিওটা পড়ে দেখতে হবে, ওখানে নিশ্চয়ই কোনো ক্লু আছে। আর যদি ক্লু না থাকে, শুধু এক্সরে দেওয়া থাকে, তাহলে বুঝবে যেটা এক্সরে রেডিওলজিক্যালি আমার যেটা মোস্ট প্রেফারেবল মনে হয়। আচ্ছা, এরপরে কোশ্চেন করবে যে এরকম একটা পেশেন্ট তোমার কাছে যদি টিবি হয়ে থাকে, হোয়াট ইজ দ্য কমন প্রেজেন্টেশন অফ দিস পেশেন্ট? এই পেশেন্টটা কমনলি কি নিয়ে প্রেজেন্ট করবে? তার মানে পালমোনারি পেশেন্ট উইথ পালমোনারি টিউবারকুলোসিস কি নিয়ে প্রেজেন্ট করবে? শোনো, এই জায়গাটায় তোমরা সব জায়গায় ভুল করো। রেসপিরেটরি সিস্টেমের প্রথম সিমটম কি? কাফ। এইটাই সবার আগে বলতে হবে। সবাই করে কি, স্টুডেন্টরা দুনিয়ার এই ওই অনেক সিমটম বলতে থাকে, কাফই বলে না। প্রথম সিমটম কাফ, এবং এটা কি ধরনের কাফ হবে? প্রোডাক্টিভ হবে, প্রোডাক্টিভ কাফ। তাহলে বলতে হবে প্রোডাক্টিভ কাফ ফর মোর দেন 2 weeks। সামটাইম হেমোটাইসিস থাকতে পারে। ঠিক আছে, এরপরে তুমি বলো যে লো গ্রেড ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, লো গ্রেড ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, তারপরে ওয়েট লস, তারপরে নাইট সোয়েট। এই কয়টা সিমটমের মধ্যে থাকবো। খেয়াল রাখবে, সিস্টেমিক কমপ্লেনের মধ্যে কমপ্লেন হলো এই যে ফিভার, ওয়েট লস, তারপর নাইট সোয়েট, এগুলো সিস্টেমিক কমপ্লেন, তাই না? আর লোকাল কমপ্লেন হলো এই যে কাফ, স্পুটাম, এগুলো লোকাল কমপ্লেন। সিস্টেমিক কমপ্লেনগুলো একটু পরে ডেভেলপ করে, আগে লোকাল কমপ্লেনটা ডেভেলপ করে। আচ্ছা, যদি এটা নিউমোনিয়া হয়ে থাকে তাহলে কি থাকবে? এই ফিচারগুলো শর্ট ডিউরেশন থাকবে। আর একটা ফিচার থাকবে, চেস্ট পেইন থাকবে, যেটা টিবিতে সাধারণত চেস্ট পেইন নিয়ে কম প্রেজেন্ট করে না, কিন্তু নিউমোনিয়া হলে চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করে। কেন নিউমোনিয়া চেস্ট পেইন হয়? এটাকে প্লুরিডিক চেস্ট পেইন বলে। কনসলিডেশন যখন পেরিফেরির দিকে হয়, বাইরের দিকে হয়, তখন এটা প্লুরাকে টাচ করে যায়। যদি প্লুরাকে টাচ করে, আমরা জানি লাং ইটসেলফ এটা পেন সেন্সিটিভ না, কিন্তু প্যারাইটাল প্লুরা যেটা, এটা পেন সেন্সিটিভ, সোমাটিক সাপ্লাই আছে। তাহলে ভিসারাল প্লুরা পর্যন্ত ঠিক আছে, যখন এটা ইনফ্লাম হয়ে গেল, প্যারাইটাল প্লুরার সাথে ফ্রিকশন হবে, তখন পেইন শুরু হবে। আচ্ছা, তাহলে নিউমোনিয়াতে পেইন হতে পারে, এবং এটা লোকালাইজ পেইন হবে, শার্প পেইন হবে। পেশেন্ট বলবে, স্যার আমার একটা জায়গায় ফিক্সড, ওই জায়গায় শার্প পেইন, আমি জোরে শ্বাস নিতে গেলে, কাশি দিতে গেলে খোঁচা দিয়ে ব্যথা করে। পেশেন্ট বলবে, কেউ মনে হচ্ছে স্যার ছুরি দিয়ে খোঁচা মারতেছে, শার্প পেইন হবে। তাহলে বুঝবে এটা প্লুরিডিক চেস্ট পেইন। এবং ব্যথায় পেশেন্ট বুকে হাত দিয়ে আস্তে আস্তে শ্বাস নেয়, জোরে শ্বাস নেয় না, জোরে শ্বাস নিলেই ফ্রিকশন হয় জোরে, তখন ব্যথা পায়। আচ্ছা, এখন এরপরে কোশ্চেন করবে যে এই পেশেন্টের যদি এক্সামিনেশন করতে বলে তাহলে কি ফিচার পাবো? মনে করো এটা কনসলিডেশন, এখানে কনসলিডেশন তো হয়ে আছে, এটা টিবি হতে পারে, নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হতে পারে। এক্সামিনেশন করলে, এক্সামিনেশন বলতে চেস্ট এক্সামিনেশন বলেছি। প্রথমেই আমরা কি করি? ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালেশন, একদম এই 4টা ওয়েতেই খেয়াল বলতে হবে। অন ইন্সপেকশন, চেস্ট ওয়াল মুভমেন্ট উইল বি রেস্ট্রিক্টেড অন দ্য এফেক্টেড সাইড অর রাইট সাইড। ক্লিয়ার? আচ্ছা, এরপরে পালপেশন, পজিশন অফ দ্য ট্রাকিয়া আর অ্যাপেক্স উইল বি নর্মাল, সেন্ট্রালি থাকবে, ঠিক আছে, চেঞ্জ হবে না। আচ্ছা, তারপরে আমরা কি দেখি? সিমেট্রি অফ চেস্ট মুভমেন্ট দেখি। সিমেট্রি অফ চেস্ট মুভমেন্ট উইল বি রেস্ট্রিক্টেড অন দ্য রাইট সাইড বা এফেক্টেড সাইড। টোটাল চেস্ট এক্সপানশন মে বি রেস্ট্রিক্টেড। আচ্ছা, এরপরে আমরা ভোকাল ফ্রেমিটাস দেখি। ভোকাল ফ্রেমিটাস উইল বি ইনক্রিজড ইন দ্য অ্যাফেক্টেড সাইড, অ্যাফেক্টেড সাইডে ভোকাল ফ্রেমিটাস ইনক্রিজ হবে। এরপরে আমরা পারকাশন দেখি। পারকাশনের কি হবে? কনসলিডেশনে কি হয়? ডাল হয়। কি ধরনের ডাল হবে? উডি ডাল হবে।
আচ্ছা, তারপরে অসকালটেশন। অসকালটেশনে আমরা কি কি দেখি? অসকাল খেয়াল রাখবে, অসকালটেশন ফাইন্ডিং বলার সময় অলওয়েজ এইভাবে ভাগ করে বলবে। অসকালটেশন আমরা ব্রেথ সাউন্ড দেখি, অ্যাডেড সাউন্ড দেখি, ভোকাল রেজোনেন্স দেখি, এই তিনটাতে ভাগ করে করে বলবো। অনেকে বলার সময় আগে ভোকাল রেজোনেন্স বলে, তারপরে অ্যাডেড সাউন্ড বলে, লাস্টে গিয়ে ব্রেথ সাউন্ড বলতেছে, এইভাবে না। তাহলে ব্রেথ সাউন্ড কি হবে এখানে? কনসোলিডেশনে ব্রেথ সাউন্ড কি হয়? ব্রঙ্কিয়াল, ব্রঙ্কিয়াল হবে। আচ্ছা, অ্যাডেড সাউন্ড কি পাওয়া যেতে পারে? অ্যাডেড সাউন্ড কি পাওয়া যেতে পারে? ক্রিপিটেশন পাওয়া যেতে পারে। কনসোলিডেশন যখন রেজোলিউশন ফেজে যায় তখন ক্রিপিটেশন হয়। কনসোলিডেশনের তিনটা ফেজ আছে, স্টেজ অফ রেড হেপাটাইজেশন, স্টেজ অফ গ্রে হেপাটাইজেশন, লাস্টে হলো রেজোলিউশন বা লিকুইফেকশন হয়। হ্যাঁ, প্রথমে অ্যাকিউট ইনফ্লামেশন হয়, তারপর শক্ত হয়, তারপর এটা লিকুইফাই হয়, এবং তখন স্পুটাম প্রোডাকশনটা বাড়ে, এবং তখন ওই জায়গাটা নরম হতে থাকে, ওখানে কালেকশন হতে থাকে। তাহলে তখন তুমি স্ট্রেসটা ধরো, তখন ক্রিপিটেশন পাবে। আচ্ছা, ভোকাল রেজোনেন্স কেমন পাবে? ইনক্রিজ থাকবে, ভোকাল রেজোনেন্স ইনক্রিজ থাকবে। আচ্ছা, এখন এতটুকু পর্যন্ত ঠিক আছে। এভারেজ স্টুডেন্ট এবং অ্যাবভ এভারেজ সবাইকে সুন্দর মার্ক দেবে। যারা একটু অনার্স দিতে চায় তাদেরকে একটু এক্সট্রা জানতে হবে। ওখানে জিজ্ঞেস করবে এখানে আরেকটা অ্যাডেড সাউন্ড পাওয়া যায়, এটা কি পাওয়া যায়? কনসেন্ট্রেশন হুইসপারিং পেক্টোরাল কি শুনছো? হ্যাঁ, এখন এটা পাবে কোথায়? হাচিসনে পাবে। যাদেরকে অনার্স দেবে এমনি তাদেরকে দেখবে যে সে অন্য এক্সট্রা বই পড়ে কিনা। হুইসপারিং পেক্টোরাল কি, এটা কি? এটা একটা অ্যাডেড সাউন্ড। আমরা এখানে স্টেথো ধরে পেশেন্টকে বলি যে আমরা যে 99 বলি, হ্যাঁ, এটাকে আপনি আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে বলেন 99, ফিস ফিস করে বলেন। ফিস ফিস করে বললে তুমি স্টেথে যখন শুনবে মনে হবে যে তোমার কানের মধ্যে এসে বলতেছে কেউ। এটাকে বলে হুইসপারিং পেক্টোরাল কি। এটা শুধুমাত্র এই কনসোলিডেশনে পাওয়া যায়, ঠিক আছে? এটা কোথায় পাবে? হাচিসনের মধ্যে আছে, এটা কনসোলিডেশনে পাওয়া যায়। তা যাদেরকে অনার্স দিবে তাদেরকে এই এক্সট্রা পয়েন্টগুলো লাগবে। আচ্ছা, যাদেরকে অনার্স দিবে তাকে আরেকটা এক্সট্রা পয়েন্ট ধরবে, বলবে এখানে তুমি বললে যে ক্রিপিটেশন হয়, আরেকটা অ্যাডেড সাউন্ড হতে পারে। কি হতে পারে? প্লুরাল রাব হতে পারে। যারই প্লুরিটিক চেস্ট পেইন থাকে তার প্লুরাল রাব হতে পারে। প্লুরাল রাবটা কি? যখন দুইটার প্লুরা ফ্রিকশন হয়, ফ্রিকশনের সাউন্ড হয়। আর ক্রিপিটেশনটা কি? ক্রিপিটেশন হলো অ্যালভেলার ভিতরে যখন ফ্লুইড কালেকশন হয় তখন বাবলিং সাউন্ড, বাবেল তৈরি হয়, বাবেলটা যখন ক্র্যাক ফেটে যায় তখন সাউন্ডটা হয়। বুঝছো ক্রিপিটেশন কিভাবে তৈরি হয়? হ্যাঁ, অ্যালভেলার মধ্যে যখন কালেকশন হচ্ছে, বাতাস যাচ্ছে, বাবেল তৈরি হচ্ছে, বাবেলটা যখন ফেটে যায় ওই ফাটার সাউন্ড আমরা শুনতে পাই। আচ্ছা, এখন এই দুইটাকে ডিফারেন্সিয়েট করতে বলবে যে কিভাবে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করা যায়, কিভাবে? আচ্ছা, একটা হলো এই যেটা রাব, এই সাউন্ডটা মোর হার্শ এবং এটা একটা লেদারি সাউন্ড। লেদারি কেমন? দুইটা লেদারকে একসাথে ফ্রিকশন করলে যেমন সাউন্ড পাওয়া যায় এই ধরনের সাউন্ড। আর ক্রিপিটেশনের সাউন্ডটা এটা বলে ক্র্যাকেল সাউন্ড, বা অনেকটা বাবেলের মতন সাউন্ড, বা ড্রাই লিভের উপরে হাঁটলে যেমন সাউন্ডটা পাওয়া যায় এই ধরনের সাউন্ড। আচ্ছা, দুটার মধ্যে একটা পালপেবল বলা হয় প্লুরাল রাব, যেটা এটা অনেক সময় হাত দিয়ে ফিল করা যায়। প্লুরাল রাবটা হাত দিয়ে অনেক সময় ফিল করা যায়। তুমি হাত দিয়ে রাখলে হাতের নিচে দেখবে যে মনে হচ্ছে যে ওই তুমি ফিল করতে পারছো একটা ভাইব্রেশন। আচ্ছা, এরপরে স্টেথিও দিয়ে যদি তুমি অসকালটেট করো, প্লুরাল রাবের সাউন্ডটাকে অগমেন্ট করা যায়, বাড়ানো যায়। কীভাবে বাড়ানো যায়? প্রথমে স্টেথিও দিয়ে ডায়াফ্রাম দিয়ে ধরলে তুমি সাউন্ড পাচ্ছ, এরপরে ডায়াফ্রামটাকে পুশ করলে দেখবে যে যদি রাব হয় সাউন্ডটা বেড়ে যায়, কিন্তু ক্রিপিটেশনের সাউন্ড বাড়বে না, একই রকম থাকবে। কেন বেড়ে যায়? প্রেস করলে দুইটা প্লুরা আরো কাছে চলে আসে, ফ্রিকশনটা আরো বেশি হয়। আচ্ছা, ক্রিপিটেশনের আরেকটা চেঞ্জ থাকে। ক্রিপিটেশনে কি থাকে? পেশেন্টকে যদি কাশি দিতে বলো তাহলে সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু রাবে চেঞ্জ হবে না। কেন? রাবের যে ইনফ্লামেশনটা তো ফিক্সড ইনফ্লামেশন, তো সিক্রেশনের জন্য না। কিন্তু ক্রিপিটেশন যেটা পাচ্ছ এই কনসোলিডেশনে, ওই ক্রিপিটেশনের সাউন্ডটা হলো ওখানে যে কালেকশন হচ্ছে কালেকশনের জন্য। এই জন্য ক্রিপিটেশনের সাউন্ডটা পেশেন্টকে শ্বাস নিতে বলতেছে, এক ধরনের সাউন্ড পাচ্ছ ক্রিপিটেশন। তুমি পেশেন্টকে আবার কাশি দিতে বলবো, কাশি দেওয়ার পর আবার যদি শ্বাস নিতে বলো দেখবে যে সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, হয় বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, বা কোয়ালিটি দেখবে যে চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, ক্রিপিটেশন কিন্তু আরো অনেক ধরনের আছে, যেমন এন ইনস্পিরেটেড ক্রিপিটেশন পাওয়া যায়, যেমন আইএলডিতে আমরা পাই, ওটা আবার আলাদা। আচ্ছা, কোনো কেসের সময় তোমাদের যখন লং কেস শর্ট কেস পড়বে, কোনো পেশেন্টকে যদি বলো যে স্যার এখানে অসকালটেশন ক্রিপিটেশন আছে, তোমাকে অবশ্যই বলতে হবে তুমি পেশেন্টকে কাশি দিতে বলেছো কিনা। এইবার এক্সামিনেশনের ফাইনাল প্রফে সবাইকে জিজ্ঞেস করছে যে পেশেন্ট কাশি দিতে বলছো কিনা, কেন একটা ক্রাইটেরিয়া হলো যে কাশির সাথে চেঞ্জ হয় কিনা। আচ্ছা,
এতটুকু বলবে, বলার পরে এখন নেক্সট কোশ্চেন করবে তোমাকে যে এই পেশেন্টের হোয়াট আর দ্য ফার্দার ইনভেস্টিগেশন ইন ওয়ান্ট টু ডু ইন দিস পেশেন্ট। ফার্দার ইনভেস্টিগেশন কিন্তু তার মানে এক্সরে তো তোমার হাতে আছেই, আদার দেন এক্সরে আর কি করবো, একদম আমরা বেসিক থেকে শুরু করবো। কি করবো? ফার্স্ট ইনভেস্টিগেশন সিবিসি উইথ ইএসআর। ইএসআরটা আলাদাভাবে বলতে হবে, কারণ তুমি যখন গ্রামে গঞ্জে যাবা তখন ওই যে ইএসআর না বললে আলাদাভাবে করবে না, কারণ সবখানে অটোমেটেড মেশিন না, ম্যানুয়ালি করে। সিবিসি উইথ ইএসআর। আচ্ছা, অস্পিতে তোমাকে এটা ডিটেল কোনো ফাইন্ডিং লিখতে হবে না, যদি না চায় লিখতে হবে না, জাস্ট নামটা লিখলে হবে। কিন্তু ভাইবাতে তোমাকে সিবিসি উইথ ইএসআর বললে এটার কোনটাতে কি ফাইন্ডিং পাওয়া এটা জিজ্ঞেস করবে, রেশনালিটি জিজ্ঞেস করবে। যেমন সিবিসিতে কি পাওয়া, যদি টিউবারকুলোসিস অথবা ম্যালিগন্যান্সি হয়, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, তাহলে লো হেমোগ্লোবিন হাই ইএসআর পাবো। ক্লিয়ার? লো হেমোগ্লোবিন হাই ইএসআর। আচ্ছা, যদি নিউমোনিয়া হয়, এখানে হেমোগ্লোবিন তেমন চেঞ্জ থাকবে না, ইএসআর মাইল্ডলি রেজ থাকবে, কিন্তু হাই ইএসআর হবে না। আচ্ছা, এরপরে আসি আমরা সেল কাউন্ট। সেল কাউন্ট সবগুলাতেই বেড়ে যেতে পারে। ডিফারেন্সিয়াল সেল কাউন্ট, যদি টিউবারকুলোসিস হয় তাহলে কোন সেল বাড়বে? লিম্ফোসাইট। যদি নিউমোনিয়া হয় তাহলে কোন সেল বাড়বে? নিউট্রোফিল বা নিউট্রোফিল লিপোসাইটোসিস। যদি ম্যালিগন্যান্সি হয় তাহলে সেল কাউন্ট নাও চেঞ্জ হতে পারে, সিবিসিতে সেল কাউন্ট নাও চেঞ্জ হতে পারে। সিবিসি গেল। সিবিসি পরের টেস্ট কি করব? রেসপিরেটরি প্রথম সিমটম যেহেতু কাফ, তাহলে কাফের পরের সিমটম হলো স্পুটাম, তাহলে সেকেন্ড ইনভেস্টিগেশন হবে স্পুটাম শুট। স্পুটামের এক্সামিনেশন সব ঘুরে ফিরে এক। প্রথম ইনভেস্টিগেশন হলো স্পুটাম ফর গ্রাম স্টেনিং, এবি স্টেনিং, জিন এক্সপার্ট। তারপর স্পুটাম ফর নর্মাল ব্যাকটেরিয়াল কালচার, লাস্টে হলো টিবি কালচার। কখনোই টিবি কালচার আগে বলবে না, তোমাদের কোনো একটা গাইড বইতে টিবি কালচারের কথা মনে আগে বলা আছে, বললেই প্রথমে বলে যে টিবি কালচার ফর টিউবারকুলোসিস। এটা বলা মানেই তুমি গর্তের মধ্যে পড়ে গেছো, তোমাকে এক্সামিনার এখন ঘুরেতে থাকবে। টিবি কালচার কখনো আমরা প্রথমে করতে দিই না। একটা টিবি কালচার ইট উইল টেক 4 to 6 উইক, 6 উইক সময় লাগে। এটা তখনই আমরা করতে দেই যদি দেখি যে কোনো টিবি ড্রাগ দেওয়ার পরে রেসপন্স পাওয়া যাচ্ছে না। আগে একবার টিবি হয়েছিল, এখন আবার হলো, আমরা তখন চিন্তা করি যে এটা রেজিস্ট্যান্ট টিবি কিনা, ট্রিটমেন্ট ফেলিওর হচ্ছে কিনা, তখন আমরা ড্রাগ রেজিস্ট্যান্ট খোঁজার জন্য আমরা টিবি কালচার করতে দিই। কিন্তু ডায়াগনোসিস করার জন্য কখনো টিবি কালচার দেওয়া হয় না, ডায়াগনোসিস করার জন্য বাকি টেস্টগুলো। ঠিক আছে? কারণ আমি একটা পেশেন্টকে তো 6 সপ্তাহ বসে রাখতে পারবো না, তাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। তাহলে টিবি কালচার লাস্টে। এখন গোল্ড স্ট্যান্ডার্ড কিন্তু হলো জিন এক্সপার্ট। ঠিক আছে? তাহলে আমি যেহেতু তিনটাকেই ডিফারেন্সিয়েট করব, আমি স্পুটামের কি বলবো? গ্রাম স্টেনিং, এবি স্টেনিং, জিন এক্সপার্ট, নর্মাল ব্যাকটেরিয়াল কালচার, টিবি কালচার। লাস্ট একটা বাকি আছে, স্পুটাম ফর ম্যালিগন্যান্ট সেল। এটা বলা যাবে না, স্পুটাম ফর ম্যালিগন্যান্ট সেল। স্পুটাম দিয়েও ম্যালিগন্যান্সি ডায়াগনোস করা যায়। এই যে স্পুটাম ফর ম্যালিগন্যান্ট সেল, এটা আরেকটা নাম আছে, প্যাথোলজিক্যাল নাম। এটা কি বলে? যারা একটু ভালো করবে অনার্স দিকে তাদেরকে জিজ্ঞেস করবে। না, এটার নাম হলো এক্সফোলিয়েটিভ সাইটোলজি। এটাকে বলা হয় এক্সফোলিয়েটিভ সাইটোলজি। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলো দিয়েই মার্ক ক্যারি করে। হ্যাঁ, অনেকে বলে যে আমি অনেক ভালো পারলাম কিন্তু আমাকে কেন অনার্স দিল না, কারণ তাকে এক্সট্রা কিছু পারতে হবে। হ্যাঁ, এই যে যারা দেখবে প্রতি বছর আমাদের কিন্তু এখানে মাশাআল্লাহ একজন করে পায় অনার্স, তারা এক্সেপশনাল কিছু ইয়া করে, তাকে দেখা যায় সবগুলো প্রশ্নেই সে দেখা যায় যে ইউনিক। আচ্ছা, এরপরে আমরা কোন টেস্টে যাব? একটা এমটিতে যাব, মন্টো টেস্ট। হ্যাঁ, মন্টো টেস্ট সম্বন্ধে কয়েকটা জিনিস জিজ্ঞেস করবো। এটা কমনলি কোথায় দেওয়া হয়? আমরা লেফট আর্মে এখানে দেওয়া হয়। হ্যাঁ, কতদিন পরে এটা নেওয়া হয়? 72 আওয়ার্স পরে। কি দেখা হয়? এটা কি রেডনেসটা দেখা হয়? না, ইনডিউরেশন দেখা হয়। হাত দিয়ে ফিল করা হয় কতটুকু ইনডিউরেট হলো, মানে এরকম নোডিউল ফর্ম হলো কতটুকু। আচ্ছা, আমাদের এশিয়ানদের জন্য 10 মিলিমিটার অর মোর হলে আমরা পজিটিভ ধরি। ঠিক আছে? কারো যদি 20 হয় তাহলে অবশ্যই স্ট্রংলি পজিটিভ। আচ্ছা, এর সাথে সাপোর্টিং এভিডেন্স, অন্যান্য এভিডেন্স লাগবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটার জন্য আর ইনভেস্টিগেশন নাই, এটাই। আচ্ছা, তোমাকে এক্সামিনার এবার জিজ্ঞেস করতেছিল একজন, যে বললো যে আচ্ছা এতটুকু ঠিক আছে ইনভেস্টিগেশন, আরো ফার্দার তোমাকে সুযোগ দেওয়া হলো, আরো দামি একটা পরীক্ষা করো। কি পরীক্ষা করবো? সিটি স্ক্যান। সিটি স্ক্যান অফ দ্য চেস্ট উইথ সিটি গাইডেড এফএনএসি। সিটি স্ক্যান অফ দ্য চেস্ট উইথ সিটি গাইডেড এফএনএসি। তাহলে আমি ওই যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা বা ইনফেক্টিভ দুটাকেই আমি ডিফারেন্সিয়েট করতে পারবো। এমন তো হতে পারে যে আমার আগের টেস্টগুলোতে ভালো রিপোর্ট আসেনি, তাহলে এটাকে আমি সিটি স্ক্যান অফ দ্য চেস্ট উইথ সিটি গাইডেড এফএনএসি, এখান থেকে আমি ইজিলি নিডল দিয়ে, এখানে একটা সেফ জায়গা, এখানে কোনো ভাইটাল স্ট্রাকচার নাই, এখান থেকে আমি নিডল দিয়ে টিস্যু নিতে পারবো।
আচ্ছা, এখান থেকে কি আমরা ব্রঙ্কোস্কোপি উইথ বায়োপসি নিতে পারবো? অনেকে ব্রঙ্কোস্কোপি বলবে, এইখান থেকে ব্রঙ্কোস্কোপি বলবো না। ব্রঙ্কোস্কোপি তো একটা ভালো টেস্ট না, টিস্যু ডায়াগনোস করা যাবে, কিন্তু এই পেশেন্টের জন্য ব্রঙ্কোস্কোপি না। কেন ব্রঙ্কোস্কোপগুলো আমরা হাইলার বা সেন্ট্রাল লেশনের জন্য বলে থাকি, পেরিফেরাল লেশনের জন্য না। এই যে অ্যাপেক্স বা উপরের দিকে, এটা পেরিফেরাল লেশন, কারণ ব্রঙ্কাস থেকে দূরে। দেখো, রাইট ব্রঙ্কাস থাকে এই জায়গাতে, লেফট ব্রঙ্কাস থাকে এই জায়গায়, হাইলাম এখানে। এইখানে আসার পরে আমাদেরকে ব্রঙ্কাসটা ঘুরে এখানে যাওয়াটা ইম্পসিবল, কারণ ব্রঙ্কাসগুলো কিন্তু খুব চিকন স্ট্রাকচার। আমরা ব্রঙ্কোস্কোপে কিন্তু ম্যাগনিফাই ভিউ দেখি, তাই ফাইবার অপটিক যতই ফাইবার অপটিক হোক নিচে এসে আবার টার্ন হয়ে উপরে যেতে পারে না। তাই যদি এইখানে শ্যাডো থাকে, এখানে শ্যাডো থাকে, তাহলে ব্রঙ্কোস্কোপ দিয়ে আমি যেতে পারবো, কিন্তু এই পেরিফেরিতে থাকলে ব্রঙ্কোস্কোপ যেতে পারবে না। এই জন্য এই পেশেন্টের জন্য আইডিয়াল হলো সিটি স্ক্যান অফ দ্য চেস্ট উইথ সিটি গাইডেড এফএনসি। কোনো পেশেন্টের যদি এই জায়গায় শ্যাডো থাকতো, হাইলার শ্যাডো বা সেন্ট্রাল শ্যাডো, তাহলে তার জন্য আইডিয়াল হতো ব্রঙ্কোস্কোপি উইথ বায়োপসি। শেষ, এটা পারবো, এতটুকু এই এক্সরের জন্য এনাফ। এরপরে চলে যাবে তোমাকে ডিজিজের মধ্যে একটা, যেমন টিবি তোমার একটা ডায়াগনোসিস। এখন টিবি নিয়ে কোশ্চেন শুরু হবে, বলবে যে এই পেশেন্টকে তুমি এনটিটিভি দিতে চাও, কিভাবে দিবে? কিভাবে দিবে? আচ্ছা, যদি বলে, আমরা জানি যে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 দুই ভাগে ভাগ করা আছে। সিগমাকে যদি বলে আমরা সাধারণত ক্যাটাগরি 1-ই দিব, তাই না? নিউ কেস মানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 মানে সব ডিফল্টার কেস, তারপরে ইন্টারাপ্টেড কেস, ওই কেসগুলো। ক্যাটাগরি 1-এ দুভাগে আমরা দিই, প্রথমে ইনিশিয়েশন ফেজ 2 মান্থ, তারপরে কন্টিনিউশন ফেজ, ওখানে 4 মান্থ। প্রথম 2 মান্থে হলো কয়টা জাত? 4টা জাত, রিফাম্পিসিন, আইসোলেনজাইড, পাইরাজিনামাইড, ইথাম্বুটল। আর কন্টিনিউশন ফেজে কোনটা, কয়টা রাখ? 2টা রাখ, ঠিক আছে, রিফাম্পিসিন, আইসোলেনজাইড। সহজ। আচ্ছা, এর সাথে কোনো কিছু দিতে হবে? পরীক্ষা জিজ্ঞেস করবে না। ক্যাটাগরি 1-এ না, স্টেরয়েড পালমোটিভ দিব না, ভিটামিন B6 দিতে হবে। খুব সহজ কোশ্চেন, ভিটামিন B6 দিতে হবে। যতদিন এনডিটিভি খাবে B6, কেন? আইসোনিয়াজাইডের জন্য। আইসোনিয়াজাইড কজেস পেরিফেরাল নিউরোপ্যাথি, এটা প্রিভেন্ট করার জন্য আমাকে B6 তাকে দিতে হবে। আচ্ছা, এরপরে তোমাকে এখানে জিজ্ঞেস করবে প্রতিটা এনটিটিভি ড্রাগের সাইড এফেক্ট, রিটেনের জন্য লাগবে, ভাইবার জন্য লাগবে। আচ্ছা, অল এনটিটিভি ড্রাগের কমন সাইড এফেক্ট কি? হেপাটোটক্সিসিটি। কমন সাইড এফেক্ট হলো হেপাটোটক্সিসিটি। আচ্ছা, এনটিটিভি ড্রাগগুলোর মধ্যে সবথেকে বেশি হেপাটোটক্সিক ড্রাগ কোনটা? পাইরাজিনামাইড। সেকেন্ড হেপাটোটক্সিক রিফাম্পিসিন। আচ্ছা, কোন ড্রাগটা রেট্রো বালবার নিউরাইটিস করে? ইথাম্বুটল। আচ্ছা, কোন ড্রাগটা গাউট করে? পাইরাজিনামাইড। ইউরিক অ্যাসিড বাড়ায়, গাউট করে। কোন ড্রাগটা পেরিফেরাল নিউরোপ্যাথি করে? একটু আগে বললাম, আইসোনিয়াজাইড। কোন ড্রাগ অটোটক্সিসিটি করে, কানে টক্সিসিটি করে? স্ট্রেপ্টোমাইসিন। ঠিক আছে, স্ট্রেপ্টোমাইসিন কিন্তু ক্যাটাগরি 1-এর মধ্যে নাই, ঠিক আছে। তাহলে এইগুলো হলো মেজর টক্সিসিটি। এছাড়াও সবগুলোরই কিছু কিছু ছোট ছোট টক্সিসিটি আছে, কোনোটা র্যাশ করে, কোনোটা আর্থ্রালজিয়া করে, হ্যাঁ, কোনোটা ফটোসেনসিটিভিটি করে। এইগুলো রিটেনের জন্য একদম 2.5 মার্কের জন্য, রিটেনের জন্য একদম রেডি করে রাখবে, এটা পরীক্ষাতে জিজ্ঞেস করবে। তবে আমি যে মেজর টক্সিসিটিগুলো জিজ্ঞেস করলাম পরীক্ষাতে, ভাইবা বোর্ডে এগুলো জিজ্ঞেস করবে, কারণ ভাইবাতে একটা সময় নেই। আচ্ছা, এরপরে তোমাকে জিজ্ঞেস করবে ডোজ সম্বন্ধে। পরীক্ষাতে বডি ওয়েট অনুযায়ী একটা ডোজ আছে না, যে কোনটা কত পার কেজি বডি ওয়েটে কতটুকু, এটাও মুখস্থ রাখতে হবে। আবার টোটাল বডি ওয়েট হিসাবে যে 4 FDC 2 FDC আমরা কীভাবে দিই, এটাও খেয়াল রাখতে হবে। পরীক্ষাতে দুটোই ধরে। যেমন তোমাকে সিনারিও দিবে যে একটা পেশেন্ট তোমার কাছে আসছে, তার 40 কেজি বডি ওয়েট, তাকে 4 FDC কয়টা খেতে দিবা? ক্লিয়ার? আবার জিজ্ঞেস করতে পারে যে একটা পেশেন্ট, তাকে শুরু করবা রিফাম্পিসিন, তার বডি ওয়েট অনুযায়ী কত মিলিগ্রাম করে দিবা তার টোটাল বডি ওয়েটে। তার মানে তোমাকে দুইভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, FDC এটা মানে কি? ফিক্সড ডোজ কম্বিনেশন। FDC সুবিধা হলো এখানে 4টা ড্রাগ একসাথে ডোজ কম্বিনেশন করে দেওয়া থাকে। তোমাকে বডির অনুযায়ী তুমি ফিক্সড একটা ট্যাবলেট দিলে ওর মধ্যে 4টা ড্রাগ দেওয়া আছে, তোমাকে 4টা ট্যাবলেট দিতে হচ্ছে না, এবং ক্যালকুলেট করা আছে যে কত বডি ওয়েট হলে আমি কয়টা করে দিব। আচ্ছা, এই ওষুধগুলো কিভাবে দেওয়া হয় পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করে। এটা ডট সেন্টার থেকে দেওয়া হয়, গভর্নমেন্ট থেকে ফ্রি দেওয়া হয় WHO এর তত্ত্বাবধানে। এই ডট সেন্টারগুলো মানে কি? ডট মানে কি? ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি সেন্টার, ঠিক আছে। এখানে আগে গেলে ওখানে খাওয়াতো ওরা, এখন 1 মাস করে ওষুধ দিয়ে দেয়। হ্যাঁ, আগে করতো কি যে লোকাল কারো তত্ত্বাবধানে দিয়ে দিত, এখন
পেশেন্টের পরিবারের একজন তত্ত্বাবধানে দিয়ে দেয়, 1 মাস করে ওষুধ দিয়ে দেয়, গিয়ে নিয়ে আসতে হয়, এটা কমপ্লিটলি ফ্রি দেয় গভর্নমেন্ট থেকে। এটা গেল। এরপরে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে এনটিটিভির এই যে রেজিমেন্ট ক্যাটাগরি 1, এরপরে ক্যাটাগরি 2 আছে। ক্যাটাগরি রেজিমেন্টটা কীভাবে দেওয়া হয় ক্যাটাগরি 2-তে? ক্যাটাগরি 2-তে প্রথমে 3 মান্থ, এই 3 মান্থের মধ্যে 3 মান্থেই হলো 4 এফডিসি, কিন্তু প্রথম 2 মাসে কটা ড্রাগ দিতে হয়? 4 এফডিসির সাথে স্টেপটোমাইসিন অ্যাড করতে হয়। আচ্ছা, এরপরে হলো কন্টিনিউশন ফেজ। কন্টিনিউশন ফেজ এখানে হলো 5 মান্থ। 5 মান্থে এখানে 3টা ড্রাগ দিতে হয়। 3টা ড্রাগ কি কি? 2 এফডিসি যে রিফাম্পিসিন অ্যান্ড আইসোনাইজার, এই দুটো আছে, তার সাথে ইথাম্বুটল অ্যাড করা আছে। তাহলে এই রিটেনের জন্য এবং ভাইবার জন্য এই কম্বিনেশনটা ঠিক রাখতে হবে। আচ্ছা, এখানে একটু কিন্তু আছে। এই যে ক্যাটাগরিটা ন্যাশনাল গাইডলাইন, এটা বানানো হয়েছে হলো মাচ অফ দ্য হেলথ প্রফেশনালকে দেওয়ার জন্য, কভার করার জন্য। নিউলি গ্র্যাজুয়েট হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছেন, হ্যাঁ, নার্স যারা আছেন, সবাইকে কভার দেওয়ার জন্য। ফর স্পেশালিস্ট পারপাস এটা কিন্তু আলাদা আছে। যেমন আমাদের কাছে ইন্টার্নিস্টের কাছে যদি আসে তখন কিছু ভেরিয়েশন আছে, ভাইবারে জিজ্ঞেস করবে, এবার জিজ্ঞেস করছে সবাইকে। যেমন তোমার কাছে যদি লিম নোটসে টিভি আসে, তাহলে কতদিন টিভি দিবে? এনটিটিভি দিবে 1 ইয়ার। 1 ইয়ার লিম নোটসে টিভি হলে 1 ইয়ার। এই যে 1 ইয়ার, এটা কিভাবে ক্যালকুলেট করবে? মেইনটেনেন্স ফেজটা লেন্দি হবে। তার মানে ইনিশিয়েশন ফেজ ওটা 2 মাসেই থাকবে, মেইনটেনেন্স ফেজটা ওটা বাড়বে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি সিএনএস টিভি হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টিভি, তাহলে কতদিন? 1 ইয়ার, মিনিমাম 1 ইয়ার। যদি বোনসে টিভি হয়, কতদিন দিতে হবে? 18 মান্থ, 1.5 ইয়ার। 18 মান্থ, 1.5 ইয়ার। আচ্ছা, যদি অ্যাবডোমিনাল টিবি হয় তাহলে কতদিন? 9 to 12 মান্থ। যদি জেনিটো ইউরিনারি টিবি হয় তাহলে 9 to 12 মান্থ। এই কয়টা ভেরিয়েশন আছে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা এনটিটিভির সাথে কখন স্টেরয়েড ইউজ করি? হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ স্টেরয়েড ইন টিবি? 1 নম্বরে বলতে হবে অ্যাড্রিনাল গ্ল্যান্ড টিবি। হ্যাঁ, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যে টিবি হয়, ঠিক আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে টিবি হলে পেশেন্টের এডিসন ডিজিজ ডেভেলপ করে, এবং আমরা জানি যে এটা গ্লাইফোসেভেন হরমোন, না দিলে পেশেন্ট মারা যাবে। তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে টিবি হলে দিতেই হবে স্টেরয়েড তাকে। এরপরে হলো সেকেন্ড ইম্পর্টেন্ট হলো সিএনএস টিবি, ব্রেইন স্পাইনাল কর্ড, এগুলোতে হলে তাকে দিতেই হবে। থার্ড হলো জেনিটো ইউরিনারি টিবি, যদি না দেই ফিমেলের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবগুলো ব্লক হয়ে যাবে, মেলের ক্ষেত্রে যে টিউবগুলো আছে ব্লক হয়ে যাবে। এরপরে হলো পটেনশিয়াল স্পেসে যদি টিবি হয়, যেমন প্লুরাল স্পেস, পেরিকার্ডিয়াল স্পেস, সাবঅ্যারাকনয়েড স্পেস, তাহলে তাকে দিতে হবে। এই কয়টা জানতেই হবে। হ্যাঁ, এটা মোটামুটি সবাই পারবো। শেষ। এখন পরের এক্সরেটাতে আসি। এই এক্সরেতে দেখো কি দেখা যাচ্ছে, এখানে একটা সার্কুলার একটা শ্যাডো দেখা যাচ্ছে, তাই না? এবং শ্যাডোটার উপরে এই পোর্শনটা কালো, এখানে একটু সাদা, এবং এই লাইন সাদার উপরে লাইনটা একদম হরিজন্টাল স্ট্রেট লাইন। এটাকে ডিসক্রাইব করতে হবে এক্সরে চেস্ট পোস্টেরিয়র ভিউ শোয়িং সার্কুলার ক্যাভিটারি লেশন উইথ এয়ার ফ্লুইড লেভেল। Circular cavitary lesion with air fluid level in the left lower and part of the mid-zone lung field. Rest of the lung field looks normal, trachea centrally placed, dome দেখা যাচ্ছে না যদিও, cardiac shadow looks normal, আর bony shadow and soft tissue shadow looks normal. So my radiological diagnosis left sided lung abscess. ঠিক আছে, এটা lung abscess। এরপরে কোশ্চেন করবে তোমাকে, এই পেশেন্ট, হাউ দিস পেশেন্ট প্রেজেন্টেড টু ইউ, এই পেশেন্টটা তোমার কাছে কি নিয়ে প্রেজেন্ট করবে? কি নিয়ে প্রেজেন্ট করবে? হাই গ্রেড সুইঙ্গিং টেম্পারেচার। হ্যাঁ, হাই গ্রেড সুইঙ্গিং টেম্পারেচার মানে কি? আসলে ইন্টারমিডিয়েন্ট ফিভার। হাই গ্রেড সুইঙ্গিং টেম্পারেচার, পেশেন্ট বলবে যে কখনো স্যার আমার 104-5 জ্বর হয়ে যাচ্ছে, আবার জ্বর চলে যায়, আবার 104-5 হয়ে আবার চলে যায়। ঠিক আছে, যে কোনো অ্যাবসেস হয় এই ধরনের ফিভার আসে। এর সাথে ফাউল স্মেলিং, অফেন্সিভ ফাউল স্মেলিং স্পুটাম থাকবে। ঠিক আছে, কাশি থাকবে, যেটা ফাউল স্মেলিং স্পুটাম থাকবে। স্পুটাম অনেক সময় গ্রিনিশ, ইয়েলোইশ এই ধরনের স্পুটাম হয়, ফাউল স্মেলিং, গন্ধ থাকে, পুরুলার স্পুটাম। আচ্ছা, আর কি থাকে? পেশেন্টের চেস্ট পেইন থাকতে পারে, প্লুরিক চেস্ট পেইন থাকতে পারে। পেশেন্টের এক্সামিন করলে ক্লাবিং ডেভেলপ করে। পরীক্ষা একটা কোশ্চেন করে, ইন হুইচ কন্ডিশন ক্লাবিং ক্যান ডেভেলপ উইদিন 10 days? একটাই কন্ডিশন, লাং অ্যাবসেস।
In lung abscess, clubbing can develop within 10 days. আচ্ছা, এরপরে কোশ্চেন করবে, what is the common causes for lung abscess? Lung abscess এর common cause কি? এক কথায় বলতে হবে অ্যাসপিরেশন নিউমোনিয়া। এক কথায় অ্যাসপিরেশন নিউমোনিয়া বলে চুপ থাকবে। এরপরে ফার্দার কোশ্চেনের জন্য ওয়েট করতে হবে। ফার্দার কোশ্চেন করবেই যে হোয়াট আর দ্য কমন কজেস অফ অ্যাসপিরেশন নিউমোনিয়া। অ্যাসপিরেশন তো সবার হয় না, এখন অনেকগুলো কজ আছে। বলো যে স্যার এনি আনকনশিয়াস প্যাশন ইন জেনারেল অ্যানেস্থেসিয়া, প্যাশন ডিউরিং কনভালশন, তারপরে প্যাশন ডিউরিং প্রলং ডেন্টাল সার্জারি, প্যাশন ইন ভেন্টিলেশন, এগুলো হলো কজেস অফ অ্যাসপিরেশন। ঠিক আছে, অ্যাসপিরেশন নিউমোনিয়া। আচ্ছা, এরপরে কোশ্চেন করবে যে এই পেশেন্টের ট্রিটমেন্ট করতে গেলে তুমি একটা অ্যান্টিবায়োটিক রেজিমেন আমাকে বলো। খেয়াল রাখবে অ্যাসপিরেশন মানুষ কি করে, ওরাল সিক্রেশন অ্যাসপিরেশন করে অথবা অ্যাবডোমিনাল কন্টেন্ট সিক্রেশন অ্যাসপিরেট করে। ওরাল সিক্রেশন এবং অ্যাবডোমিনাল কন্টেন্ট এটা হলো মাল্টিপল অর্গানিজম এখানে থাকে, এখানে গ্রাম পজিটিভ নেগেটিভ গ্রাম নেগেটিভ অ্যানারোবস সব ধরনের অর্গানিজম থাকে। তাহলে তোমাকে অ্যান্টিবায়োটিক চয়েস করতে হবে হুইচ কাভার অল 3 গ্রুপ অফ অর্গানিজম। আচ্ছা, আমরা এখানে 3 গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক চয়েস করব। কি কি? ফর গ্রাম পজিটিভ উই গিভ কোঅ্যামোক্সিক্ল্যাম। ফর গ্রাম পজিটিভ উই গিভ কোঅ্যামোক্সিক্ল্যাম। আগে দিত এমপিসিলিন অ্যামোক্সিসিলিন, এখন দেওয়া হয় কোঅ্যামোক্সিক্ল্যাম। ফর গ্রাম নেগেটিভ উই গিভ জেন্ডামাইসিন। ফর অ্যানারোবস উই গিভ মেট্রোনিডাজোল। তাহলে এই 3টে অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন দেব। কতদিন দিতে হবে? 4 to 6 উইক। ফার্স্ট 2 উইকস গিভ ইনজেক্টেবল, তারপরে আমরা ওরালে চলে যাই। টোটাল 4 to 6 উইক দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, জিজ্ঞাসা করবে যে লাং অ্যাবসেস কি ড্রেইন করার প্রয়োজন পড়ে? ইজ ইট রিকোয়ার্ড টু ড্রেইন লাং অ্যাবসেস? লাগে না সাধারণত। লাং অ্যাবসেস সুবিধা হলো এটা কাশি দিতে দিতে এটা অ্যালভিওলাইতে রাপচার করে গেলে এটা স্পুটাম আকারে, এই যে ফাউল স্পেলিং যে স্পুটাম, তার মানে এটা রাপচার করে গেছে। এবার ভাইভাতে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে একটা এক্সামিনার যে এই অ্যাবসেসটার এখানে দেখা যাচ্ছে যে এখানে এয়ার, এখানে পাস আছে, এই এয়ারটা আসলো কোত্থেকে? তার মানে অ্যাবসেস ইজ পার্শিয়ালি ড্রেন আউট। আগে তো পুরোটাই পাস ছিল, তার মানে অর্ধেক পাস বের হয়ে চলে গেছে, ড্রেন আউট হয়ে গেছে। কাশি দিতে দিতে রাপচার করে গেছে, এই জন্য অর্ধেক পাস বের হয়ে গেছে। আচ্ছা, ব্যাড লাক কখন? ব্যাড লাক হলো যদি এটা প্লুরাল স্পেসের দিকে রাপচার হয়, তাহলে কি ডেভেলপ করবে পেশেন্টের? In that case, it will develop empyema thoracis. Even once empyema thoracis develop, it will suffer the patient a lot. Patient দেখা যাবে যে বছর কা বছর সাফার করছে, এটা সহজে কিউর হয় না এমপাইমাতে যদি এই পাস একবার চলে যায়। কারণ এমপাইমাতে ডাইরেক্ট ব্লাড সাপ্লাই থাকে না, বুঝছো? ওখানে শহরে ইনফেকশন কিউর হয় না। এরপরে এই তো এই পেশেন্টকে যদি এক্সামিন করে কি পাবো? দেখবে যে আব্দুল সাহেব বইতে আছে না যে সি দিয়ে কমন কনসলিডেশন, ক্যাভিটি, কলাপস, সবগুলো ফাইন্ডিং একই। হ্যাঁ, ওই একই ফাইন্ডিং, কনসলিডেশন ফাইন্ডিং পাওয়া যাবে। তাহলে এই দুইটা এক্স রে আমাদের কমপ্লিট। এখন আমরা আরেকটা এক্স রেতে যাব। এই দুটা আমরা পাশাপাশি পড়াই সবসময়, কিন্তু এটাকে এখন ক্লোজ করে দিব। তোমার ইয়াতে বেশি ব্রাইট হয়ে গেছে, একেবারে দেখা যাচ্ছে না, ব্রাইটনেসটা কমালে দেখা যাবে। হ্যাঁ, একটু নামাই দাও। হ্যাঁ, এই তো। আচ্ছা, দেখো এই এক্সরেটা মোস্ট কমন এক্সরে ইন এমবিবিএস এক্সাম। হ্যাঁ, এটা অসপিতে প্রতি 1 বছর পর পরই আসতে থাকে, আর ভাইবা বোর্ডে তো ধরবেই। X-ray chest, posterior view showing dense homogeneous opacity. Dense, homogeneous, uniform. Homogeneous means uniform opacity in the left lower, mid and part of the upper zone lung field. Left lower, mid and part of the upper zone lung field. With a crescentic upper border. This one is the crescentic upper border. Eta na, edike na, edike, laterally. Crescentic upper border. Left cardiophrenic, postophrenic angle are obliterated. কেউ কেউ এটাও শুনতে চায় যে লেফট ডোম অফ ডায়াফ্রাম, লেফট হার্ট বর্ডার ইজ অলসো অবলিটারেটেড, কিন্তু বেশি ইম্পর্টেন্ট হলো লেফট কার্ডিওফ্রেনিক পোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল আর অবলিটারেটেড। ট্রাকিয়া এন্ড মেডিস্টাইনাম শিফটেড টুয়ার্ডস দ্য অপোজিট সাইড। Rest of the lung field looks normal
bony shadow, soft tissue shadow looks normal. So my radiological diagnosis is left-sided massive pleural effusion. এইবার এক্সামিনাররা এই ম্যাসিভ টার্মটা শুনতে যাচ্ছিল, কারণ যেহেতু অ্যাপেক্স পর্যন্ত হয়ে গেছে এবং ট্রাকের শিফটিং হয়ে গেছে, এই জন্য ম্যাসিভ টার্মটা বলা ভালো। ঠিক আছে, লেফট সাইডেড ম্যাসিভ প্লুরাল ইফিউশন, লেফট সাইডেড ম্যাসিভ প্লুরাল ইফিউশন। আচ্ছা, এই পেশেন্ট তোমার কাছে কি সিমটম নিয়ে আসবে পরীক্ষাতে জিজ্ঞেস করছি, এই পেশেন্ট কি সিমটম নিয়ে আসবে? ডিসনিয়া নিয়ে আসতে পারে। আর প্রথম সিমটম কি? কাফ, কাফ নিয়ে আসতে পারে। আর আচ্ছা, এখানে অনেকেই মোস্ট অফ দ্য স্টুডেন্ট চেস্ট পেনের কথা বলছিল, কিন্তু এখানে পেইন হয় না। পেইন হয় না কেন? পেইন আসলে এই স্ট্রাকচারগুলো তো পেন সেন্সিটিভ না, এবং যখন এই দুইটা প্লুরা সেপারেট হয়ে যায় তখন এর মধ্যে ফ্রিকশনও হয় না, পেইনও হয় না। যখন পানি চলে আসে তখন তো দুইটা প্লুরা সেপারেট হয়ে গেছে, ওর মধ্যে আর পেইন হয় না। এখানে মেইন সিমটম হয়, পেশেন্ট বলে হেভিনেস ইন দ্য চেস্ট। পেশেন্টের বলে, স্যার আমার চেস্টের বুকের এই পাশটা ভারী ভারী লাগে, আমি শুইতে গেলেও মনে হয় যে এই পাশটা ভারী। তারপরে আমি যদি এদিক হয়ে শুই, বুকের এই পাশটা এদিকে চাপ দিতে থাকে, মনে হয় যে তখন আমার শ্বাসকষ্ট মতো লাগে। আবার এদিক হয়ে শুলে তখন আবার একটু হালকা লাগে বুকটা, এই ধরনের একটা কমপ্লেন করে। আচ্ছা, এই পেশেন্ট এক্সামিন করলে কি পাওয়া যাবে? আবার একই রকম অন ইন্সপেকশন, চেস্ট অল মুভমেন্ট রেস্ট্রিক্টেড অন দ্য রাইট সাইড, তারপর সিমেট্রি অফ চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড অন দ্য রাইট সাইড, ট্রাকিয়া অ্যান্ড অ্যাপেক্স বি শিফটেড অন দ্য opposite side. Oh, I mean right side বলছে, sorry, it's in the left side, তাহলে shifted in the right side। তারপরে vocal fremitus diminished to absent in the left side। আমরা diminished to absent কেন বলি? কারণ এই জায়গায় তুমি diminished পাবা, এখানে আস্তে আস্তে absent হয়ে যায়, এই জন্য আমরা বলি diminished to absent। আচ্ছা, percussion node will be stony dull in the affected side। এরপরে আমরা কি দেখি? অসকালটেশনে ব্রেথ সাউন্ড উইল বি ডিমিনিশড টু অ্যাবসেন্ট, এবং ভোকাল রেজোনেন্স অলসো ডিমিনিশড টু অ্যাবসেন্ট। দেয়ার ইজ অ্যাবসেন্ট অফ এনি অ্যাডেড সাউন্ড, কোনো অ্যাডেড সাউন্ড পাওয়া যায় না। এতটুকু সব মোস্ট অফ দ্য স্টুডেন্টই বলবে, সবাই এতটুকু বলবে, বললেই পাস, এমন ভালো মার্ক পাবে। কিন্তু যারা অনার্স পাবে তাদেরকে আবার দুইটা জিনিস বাজায় দেখবে স্যার। কি বলবে? বলবে যে আচ্ছা তোমাকে স্টেথো যদি এইখানে ধরি তাহলে কি কি পাবো? আমি সব অ্যাবসেন্ট পাবো। আচ্ছা, যদি স্টেথোটা এই জায়গায় ধরি তাহলে কি পাবো? এইখানে এক্সট্রা সাউন্ড একটা পাওয়া যায়। এইটা কি? অ্যাট দ্য লেভেল অফ ফ্লুইড। দেখবে ওই আব্দুল্লাহ স্যারের বইতে দু এক জায়গায় বলা আছে, এই অ্যাট দ্য লেভেল অফ ফ্লুইডে এখানে একটু লো পিচ ব্রঙ্কিয়াল সাউন্ড পাওয়া যায়, একটু ক্রিপিটেশন পাওয়া যায়। হ্যাঁ, এটা সবার জন্য না। হ্যাঁ, যারা অনার্স পেতে চাও তারা শোনো, বাকিটা কান বন্ধ করে রাখো। হ্যাঁ, কারণ এটা শুনতে গিয়ে আবার অন্যটা ভুলে যাবে, কমনটা ভুলে যাবে। এটা হয় কি, এখানে যখন ফ্লুইড অনেক কালেক্ট হয়, এই ফ্লুইডটা এই লোবগুলোকে কম্প্রেশন কলাপস করে, এই লোবগুলোকে চাপ দিতে দিতে কলাপস করে ফেলে। তখন এই লোবগুলো পার্শিয়াল কলাপসে থাকে। পার্শিয়াল কলাপসের ওটা একটা ফিচার। তার ব্রঙ্কাসটা প্যাটেন্ট আছে কিন্তু কলাপসড হয়ে আছে। তখন ওই যে পেরিফেরাল কলাপস উইথ প্যাটেন্ট ব্রঙ্কাস একটা টার্ম আছে আব্দুল স্যার বইতে, ওইটার ফাইন্ডিং হলো এটা। ঠিক আছে, ওখানে লো পিচ ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যায় এবং একটু ক্রিপিটেশন পাওয়া যায়। তাই এটা এইবার অনার্স দেওয়ার জন্য সে কয়েকজনকে জিজ্ঞেস করছে যে এই জায়গাটাতে ধরলে কি ধরনের সাউন্ড পাওয়া যায়। আচ্ছা, আবার এখান থেকে আমরা ব্যাক করে চলে আসি, এটা লাগবে না সবার ক্ষেত্রে। আচ্ছা, এতটুকু ধরার পরে তোমাকে জিজ্ঞেস করবে এই পেশেন্টের কি কি ইনভেস্টিগেশন করবে, ফার্দার ইনভেস্টিগেশন না, তোমাকে কজ জিজ্ঞেস করবে এই পেশেন্টের কি কি কজ হতে পারে। তিনটা কজ, আবার ঘুরে ফিরে এক। নাম্বার ওয়ান, এশিয়ান কান্ট্রির জন্য নাম্বার ওয়ান হলো টিউবারকুলার প্লুরাল এফিউশন। টিউবারকুলার প্লুরাল এফিউশন এক নাম্বার, টিউবারকুলার প্লুরাল এফিউশন। নাম্বার টু, প্যারানিউমোনিক এফিউশন। নাম্বার থ্রি, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। আচ্ছা, যারা শুধু টিবি বলবে তাদের অ্যান্সার নেবে না, কারণ টিবি তো হেড টু টো অনেক জায়গায় হয়। আমাকে বলতে হবে টিউবারকুলার প্লুরাল এফিউশন। ঠিক আছে, পুরোটা কমপ্লিট করতে হবে। শুধু নিউমোনিয়া বললে হবে না, বলতে হবে প্যারানিউমোনিক এফিউশন, আর লাস্টে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা বা ম্যালিগন্যান্ট এফিউশনও বলা যায় ওটাকে। আচ্ছা, এরপরে জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য আদার ইনভেস্টিগেশন ইউ ওয়ান্ট টু ডু, অথবা বলতে পারে হোয়াট আদার ইনভেস্টিগেশন ওয়ান্ট টু ডু, একটা ইনভেস্টিগেশন, সিঙ্গেল ইনভেস্টিগেশন। যদি সিঙ্গেল ইনভেস্টিগেশন চায় আমরা কি করব? প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন অ্যান্ড স্টাডি, এটা করব, প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন অ্যান্ড স্টাডি। আর যদি আদার ইনভেস্টিগেশন বলে তাহলে ওই সিবিসি তো ইএসআর থেকে শুরু করব।
আবারও ঠিক একই রকম সিবিসি উইথ ইএসআর, স্পুটাম এক্সামিনেশন, এমটি এক্সামিনেশন, তারপরে হলো প্লুরাল ফ্লুইড। তা আমি আর ওগুলো বলতেছি না, আমি একেবারে প্লুরাল ফ্লুইডে চলে আসতেছি। আচ্ছা, প্লুরাল ফ্লুইড আর ইয়ার সাথে অনেকটা মিল আছে স্পুটামের, দেখবে অনেকগুলো ফাইন্ডিং স্পুটামের সাথে মিলে। একটু গরম পড়ে গেছে তাই না? তাও শখ করে ব্লেজার পরে আসতেছি। ছেলেদের সাজগোজ তো এই শীতের 3 মাস 2 মাস, বুঝছো, আর তো সুযোগ নাই। আর বিয়ের শাড়িতে এসি থাকলে যদি একটু ব্লেজার টেজার পরা যায়, বুঝছো। আচ্ছা, এখন প্লুরাল ফ্লুইড। আচ্ছা, প্লুরাল ফ্লুইড পড়ার সময় আমি সবসময় একটা জিনিস বলি যে অল বডি ফ্লুইড একই ফাইন্ডিং, আমরা একই স্টাইলে বলি। এইভাবে যদি খেয়াল রাখো, যে কোনো বডি ফ্লুইডের তুমি এক্সামিনেশন ফাইন্ডিং বলতে পারবে। এটা সিএসএফ হোক, এটা অ্যাসিডিক ফ্লুইড হোক, এটা পেরিটোনাল ফ্লুইড হোক, এটা পেরিকার্ডিয়াল ফ্লুইড হোক, যে কোনো ফ্লুইডের প্রথম আমরা কি দেখি? ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা একটাই দেখি, কালার। অ্যামাউন্ট দেখি না, কারণ অ্যামাউন্ট যতটুকু টেনে দিবে ওটাই অ্যামাউন্ট। তাহলে কালার দেখবো। কালার কি দেখবো? প্রথমে যদি স্ট্র কালার হয় তাহলে এটা টিউবারকুলার। স্ট্র কালার মানে কি? স্ট্র মানে হলো ইয়েলোইশ কালার বা ইউরিনের কালার বা সয়াবিন তেলের যেটা ভেজিটেবল অয়েলের যে কালার, এই কালারটা যদি ইয়েলোইশ কালার হয় বা স্ট্র কালার, এই কালারের আরেকটা নাম আছে, অ্যাম্বার কালার বলে। অ্যাম্বার কালার বলে। এই কালার মানেই হলো টিউবারকুলার। আচ্ছা, যদি প্যারা নিউমোনিক হয় তার মানে এখানে পায়োজেনিক ব্যাকটেরিয়া আছে, কালার কি হবে? টার্বিড। টার্বিড। যদি ম্যালিগন্যান্সি হয় তাহলে এটা হেমোরয়েজিক, হ্যাঁ, ব্লাড স্টেইন থাকবে, হেমোরয়েজিক থাকবে। এটা বলার পরে তোমাকে কোশ্চেন করবে, আচ্ছা এই হেমোরয়েজিকটা এটা কি হেমোরয়েজিক ইফিউশন নাকি আয়াট্রোজেনিক হেমোরেজ হয়েছে, কিভাবে বুঝবো? এমন হতে পারে না যে পাংচার করতে গিয়ে ব্লাড ভেসেল পাংচার হয়েছে, বলবো যে স্যার দেখবো যে কোনো ক্লট আছে কিনা। যদি কোনো ক্লট থাকে নিচে তাহলে বুঝতে হবে এটা আয়াট্রোজেনিক, ব্লাড ভেসেল পাংচার হয়েছে। যদি ক্লট না থাকে তাহলে বুঝতে হবে এটা হেমোরয়েজিক ইফিউশন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা বায়োকেমিক্যাল টেস্ট করবো। বায়োকেমিক্যাল টেস্টে প্রথমে আমরা প্রোটিন দেখি। আচ্ছা, প্রোটিন ইন দ্য অল কেস ইট উইল বি রেজড। কেন? কারণ দিস ওয়ান ইজ দ্য ইউনিল্যাটারাল ইফিউশন। ইউনিল্যাটারাল ইফিউশন মানে এটা এক্সুডেটিভ ইফিউশন। এক্সুডেটিভ ইফিউশন মানেই প্রোটিন উইল বি রেজড। বায়োল্যাটারাল ইফিউশন মানে ট্রান্সুডেটিভ। ট্রান্সুডেটিভ মানেই প্রোটিন উইল বি রিডিউসড। যেহেতু ইউনিল্যাটারাল ইফিউশন তার মানে প্রোটিন বেশি থাকবে সবগুলোতে। আচ্ছা, প্রোটিনের পরে আমরা কি দেখি? সুগার। সুগার একটাতেই সুগার অনেক কমে যাবে। কোনটাতে? প্যারানিউমোনিয়া। প্যারানিউমোনিয়া, প্যারানিউমোনিয়া ব্যাকটেরিয়া গ্লুকোজগুলোকে ইউটিলাইজ করে ফেলবে। আচ্ছা, এরপরে আরেকটা বায়োকেমিক্যাল টেস্ট আমরা করি, এডিএ, এডিনোসিন ডিঅ্যামাইনেজ। এটা কিসে রেজ থাকবে? টিবিতে। কত রেজ থাকবে? 30, মোর দেন 30। মোর দেন 30 হলে এটা রেজড। আচ্ছা, এরপরে আমরা সাইটোলজিক্যাল টেস্ট করব, সেল দেখব। কি কি? টোটাল সেল কাউন্ট। নরমালি যে কোনো ফ্লুইডে সেল থাকে 0 to 5, এখানে ডেফিনেটলি সেল বেশি থাকবে। এখন ডিফারেনশিয়াল সেল, জাস্ট লাইক সিবিসি, ডিফারেনশিয়াল সেলেও সিবিসির মতন যদি লিম্ফোসাইট বেশি থাকে টিবি, যদি নিউট্রোফিল বেশি থাকে তাহলে হলো নিউমোনিয়া, যদি ম্যালিগন্যান্ট সেল আরবিসি বেশি থাকে, ম্যালিগন্যান্ট সেল বেশি থাকে তাহলে ম্যালিগন্যান্সি, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। আচ্ছা, এরপরে আমরা দেখব মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট। এখানে জাস্ট লাইক স্পুটাম আমরা গ্রাম স্টেনিং, এপি স্টেনিং, জিন এক্সপার্ট, নর্মাল ব্যাকটেরিয়াল কালচার, টিবি কালচার, একদম স্পুটামে যা যা করি একই জিনিস করবো এখানে। আচ্ছা, আরেকটা প্লুরা থেকে টেস্ট করা যায়, এটাকে বলা হয় প্লুরাল বায়োপসি। এইটা ইদানিং করা হয় না, কারণ এখন জিন এক্সপার্ট চলে আসছে, এডিএ চলে আসছে। আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা নিজের হাতে অনেক প্লুরাল বায়োপসি করতাম, তখন প্লুরাল বায়োপসি করা হতো। এবার এক্সামিনার জিজ্ঞেস করতেছিল যে প্লুরাতে আরেকটা টেস্ট করা যায়, জানো নাকি? পুরনো করতো, এটা হলো প্লুরাল বায়োপসি। প্লুরাল বায়োপসি বলার পরে যাদেরকে অনার্স দিচ্ছিল তাদেরকে জিজ্ঞেস করছে প্লুরাল বায়োপসিতে কোন ডিজিজে পজিটিভ আসার রেট অনেক বেশি? টিউবারকুলোসিস। দেখে নাও, প্লুরাল বায়োপসিতে ম্যালিগন্যান্সির চেয়ে টিবিতে পজিটিভ আসার রেট বেশি। আমরা তো বায়োপসি মানেই জানি যে মনে হয় ম্যালিগন্যান্সির জন্য, কিন্তু প্লুরাল বায়োপসি টিবির জন্য মেইন। টিবির আসার চান্স অনেক বেশি, টিবি আসার চান্স অনেক বেশি প্লুরাল বায়োপসি। ফ্রেশ, এতটুকু পারবো। এখন পরের এক্সরে দেখো। দেখো, দুটা এক্সরে দেখতে প্রায় কাছাকাছি, তাই না? দুটা এক্সরে দেখতে প্রায় কাছাকাছি। এই এক্সরেতে দুটাতেই
দেখো ডেন্স অপাসিটি হয়ে আছে। এই এক্সরেতে এক্সরে চেস্ট পোস্টারিং টু ভিউ শোয়িং ডেন্স হোমোজেনাস অপাসিটি ইন দ্য অল জোনস অফ দ্য লেফট লাং ফিল্ড। কিন্তু ডিফারেন্স হলো এখানে কোনো ক্রিসেন্টিক আপার বর্ডার নাই। এই জায়গায় অনেকে বলবে স্যার এই যে এখানে কার্ভ দেখা যাচ্ছে, কিন্তু এটা ক্রিসেন্টিক আপার বর্ডার না, এটা রিবসের বর্ডার। ক্রিসেন্টিক বর্ডার মানে উপরে এয়ার শ্যাডো থাকবে, যেমন ওই যে কালো এয়ার হয়ে আছে। আচ্ছা, তাহলে এখানে ক্রিসেন্টিক বর্ডার নাই, কিন্তু এখানেও কিন্তু লেফট কোস্টোফেনিক কার্ডিওফেনিক অ্যাঙ্গেল আর অবলিটারেটেড। আর কি ফাইন্ডিং আছে দেখো, ট্রাকিয়া এন্ড মেডিস্টেনাম শিফটেড টুয়ার্ডস দ্য সেম সাইড। এখন ট্রাকিয়াটা দেখাতে বলবে। আমি আজকে ক্লাস নিয়ে চলে যাওয়ার পরে এক্সরে গুলো থাকবে, তোমরা সবাই নিজেরা এখানে দিয়ে দিয়ে দেখবে যে কোনটা ট্রাকিয়া কোনটা অ্যাঙ্গেল। যারা পিছনে আছো সবাই সামনে এসে এসে দেখবে। হ্যাঁ, তোমাকে কিন্তু একদম হাত দিয়ে পেন্সিল দিয়ে দেখাতে বলবে যে দেখো আমাকে ট্রাকিয়া কোনটা। এখানে দেখো দুই জায়গায় কালো দেখা যাচ্ছে, এটাও কালো এটাও কালো। ট্রাকিয়া কোনটা? ট্রাকিয়া এইটা, এটা ট্রাকিয়া। এই যে বাইরেরটা, এই যে এটা ট্রাকিয়া। তার মানে সেম সাইডে শিফটিং হয়ে গেছে ট্রাকিয়া। ঠিক আছে, এইটা ট্রাকিয়া না, এইটা ট্রাকিয়া। আমরা শিফটিং কিভাবে বুঝি? দেখো এই যে স্পাইনের এই যে সার্ভাইকাল স্পাইন গুলো দেখা যাচ্ছে, এই যে সাদা সাদা, এই স্পাইন যদি মিড লাইন হয়ে থাকে, ইট শিফটেড ফ্রম দ্য মিড লাইন। তাহলে এইটা হলো ট্রাকিয়া। এইখানে এটা হলো ট্রাকিয়া, এই যে এরকম কার্ভ হয়ে গেছে। আর এইখানে এইটা ট্রাকিয়া, এই যে এদিকে শার্প কার্ভ হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো রাইট হার্ট বর্ডার দেখা যাচ্ছে না। দেখো এখানে রাইট হার্ট বর্ডার, এটা হলো রাইট হার্ট বর্ডার, কিন্তু এখানে রাইট হার্ট বর্ডার নাই। রাইট হার্ট বর্ডার চলে গেছে এখানে। তাহলে ট্রাকিয়া মেডিস্ট্রিয়াম শিফটেড টুয়ার্ডস দ্য সেম সাইড। এরকম সেম সাইডে শিফটিং হয় দুইটা কন্ডিশনে, একটা হলো কলাপস আর একটা ফাইব্রোসিস। এটা কি মনে হচ্ছে? কেউ বলতেছে ফাইব্রোসিস, কেউ বলছে কলাপস। এটা কলাপস। কেন কলাপস বলো তো? দুইটাতেই তো শৃঙ্খলা ছোট হয়ে যায়। আচ্ছা, কোনটাতে এয়ার এন্ট্রি থাকে কোনটাতে থাকে না? ফাইব্রোসিসে এয়ার এন্ট্রি থাকে, কলাপসে থাকে না। কলাপস মানেই তো ব্রঙ্কাসটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এয়ার এন্ট্রি থাকলে এয়ারটা দেখা যাবে না। এয়ার দেখতে কেমন? এক্সরেতে কালো কালো ব্ল্যাকিশ শ্যাডো থাকার কথা, কিন্তু এই এক্সরেতে কোথাও কালো দেখা যাচ্ছে ভিতরে? দেখা যাচ্ছে না। তার মানে ভেতরে কোনো এয়ার এন্ট্রি নাই, তার মানে এটা কলাপস। যদি এটা ফাইব্রোসিস হতো, ভেতরে এয়ার ব্রঙ্কোগ্রাম দেখা যেত, ভেতরে কালো কালো এয়ার ব্রঙ্কোগ্রাম দেখা যেত, ব্রঙ্কাস দেখা যেত কালো কালো, তাহলে এটা কলাপস। তোমাকে যদি ডিডি জিজ্ঞেস করে তাহলে প্রথমে বলবে কলাপস, তারপরে ফাইব্রোসিস। যদি একটা ডায়াগনোসিস জিজ্ঞেস করে তাহলে বলবো লেফট লাং কলাপস। ক্লিয়ার? আচ্ছা, এর পরের কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে আবার একইভাবে যে এটা এক্সামিন পেশেন্ট কি নিয়ে আসবে তোমার কাছে। এই পেশেন্ট কি নিয়ে আসতে পারে তোমার কাছে? আবারও পেশেন্ট কাশি নিয়ে আসতে পারে, স্পুটাম নিয়ে আসতে পারে, পেশেন্ট ব্রেথলেসনেস নিয়ে আসতে পারে, চেস্ট পেন নিয়ে আসতে পারে। পেশেন্ট এক্সামিন করলে কি পাওয়া যাবে? চেস্ট ওয়াল মুভমেন্ট রেস্ট্রিক্টেড অন দ্য লেফট সাইড, তারপরে সিমেট্রি অফ চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড অন লেফট সাইড, ট্রাকিয়া apex bit shifted towards the same side, vocal fremitas is absent on the affected side, percussion node is dull in the affected side, তারপরে breath sound, vocal resonance, added sound, all are absent in the affected side. ঠিক আছে, এই ফাইন্ডিং। আচ্ছা, এরপরে কোশ্চেন করবে যে এরকম একটা কলাপসের কজ কি, কজেস অফ কলাপস। এই জায়গায় এইবার প্রফে কেন জানি দেখলাম যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আটকে যাচ্ছে। তোমাকে জিজ্ঞেস করছে যে কজেস অফ কলাপস, দিস কলাপস কি কজ হতে পারে? একটা অ্যাডাল্ট পেশেন্টে কি কজ হতে পারে? হ্যাঁ, এটা নাম্বার ওয়ান কজ। একটা অ্যাডাল্ট বড়দের নাম্বার ওয়ান কজ হলো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। আচ্ছা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা আমরা কেন ডাকি এই নামে? কেন আমরা এটাকে লাং ক্যান্সার নামে ডাকি না? আমরা দেখো মেডিকেল টার্মে সব জায়গায় কিন্তু ব্রঙ্কোজেনিক কার্সিনোমা লেখা, কোথাও সিএ ব্রেস্ট, সিএ লাং এভাবে লেখা নাই। কারণ 90% carcinoma of the lung arising from the bronchial epithelium. 90% of the lung cancer arising from the bronchial epithelium. ব্রঙ্কাসের যে ভেতরের এপিথেলিয়াম ওখান থেকে তৈরি হয়, এই জন্য এটার নামই হলো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। আচ্ছা, ব্রঙ্কিয়াল এপিথেলিয়াম থেকে যদি তৈরি হয় তাহলে প্রথম সিমটম কি হবে? ব্রঙ্কাসের এপিথেলিয়ামটা রাফ হচ্ছে, প্রথমে কাশি হবে, কাশির পরে আস্তে আস্তে কি হবে? ওই এপিথেলিয়ামটা অ্যাবনর্মালি গ্রো করতেছে, ওখানে ইরোটেড হবে, তাহলে হেমোটাইসিস হবে, ওখানে এপিথেলিয়ামটা আরও গ্রো করতেছে, আরও করতেছে, করতে করতে ন্যারো হয়ে যাবে, ন্যারো হয়ে গেলে তার একটু শ্বাসকষ্ট মতন হবে, আরও ন্যারো হতে হতে বন্ধ হয়ে গেল, কি হবে? কলাপস হয়ে যাবে। এই জন্য কলাপস রিপ্রেজেন্ট করে।
আচ্ছা, এটা গেল অ্যাডাল্টের ক্ষেত্রে কমন কজ। আর কি হতে পারে অ্যাডাল্টে, আর কি কজ? থিক মিউকাস প্লাগ, একটা হলো থিক মিউকাস প্লাগ। অনেক সময় স্টিকি মিউকাস থাকে না, হ্যাঁ, বয়স্ক পেশেন্ট অনেক সময় বের করতে পারে না, দেখা গেলো যে এমন স্পুটাম আটকে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, অনেক সময় চকিং, ফরেন বডি, হ্যাঁ, কিছু একটা খাচ্ছিল, ফুড বলাস গিয়ে আটকে গেছে, বাদাম খাচ্ছিল গিয়ে আটকে গেছে। আচ্ছা, এছাড়া টিউবারকুলোসিসও অনেক সময় হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে কমন কজ কি? ফরেন বডি। এছাড়া থিক মিউকাস প্লাগ, বাচ্চারাও স্পুটাম বের করতে পারে না, অনেক সময় গিয়ে আটকে যায়। হ্যাঁ, শর্ট হিস্ট্রি থাকবে, বা ওরকম হলে শর্ট হিস্ট্রি থাকবে। আর যদি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হয় তাহলে একটা লম্বা হিস্ট্রি দেবে। তাহলে এইগুলো হলো কজ। এরপরে কোশ্চেন করবে তোমাকে, আর যদি ফাইব্রোসিস হয় তাহলে কমনেস্ট কজ কি? টিবি, পোস্ট টিবি ফাইব্রোসিস, পোস্ট টিবি ফাইব্রোসিস। এশিয়ান কান্ট্রিতে কমনেস্ট কজ অফ লাং ফাইব্রোসিস দ্য পোস্ট টিবি ফাইব্রোসিস। আচ্ছা, এটা গেল। এরপরে করবে যে এখানে ফার্দার ইনভেস্টিগেশন কি করবা এই এক্সরেতে, কোলাপসের এক্সরে। আমরা ওই আগে যা যা করছিলাম সবগুলাই করব। এখন এই সবগুলো বলতে গিয়ে সবাই করবে কি, বলবে যে সিবিসি দিয়ে স্যার স্পুটাম এমটি, তারপরে বলবে প্লুরাল ফ্লুইড স্টাডি, ওটাও বলে দেবে। এটাই করে প্রফিট। প্লুরাল ফ্লুইড, তো ফ্লুইড না থাকলে তুমি স্টাডি করবে কোথা থেকে? এখানে তো ফ্লুইড নাই, ফ্লুইড বলা যাবে না, মুখস্থ বলবে না। ওরকম বললে তখন বলবে যে এত মুখস্থ বলতেছে। এইখানে কোনটা করতে হবে বলো? ব্রঙ্কোস্কোপি, ভেরি গুড, ব্রঙ্কোস্কোপি। এখানে বলতে হবে ব্রঙ্কোস্কোপি উইথ বায়োপসি। এখানে সিটি স্ক্যান বলবো না, আগে বলবো ব্রঙ্কোস্কোপি। কারণ আমি যেহেতু চিন্তা করতেছি কোলাপস, তাহলে আমাকে ব্রঙ্কাসে ঢুকলে আমি পাবো যে কি দিয়ে অবস্ট্রাকশন হয়েছে। ইভেন এখানে ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক অ্যাকশনে আমরা যেতে পারবো। যদি দেখি একটা ফরেন বডি আছে, বের করে দিতে পারবো। যদি দেখি যে একটা মিউকাস প্লাগ, আমি সাক করে বের করে দিতে পারবো। ইভেন যদি দেখি যে এখানে টিউমার আছে, আমি বায়োপসি নিয়ে এখানে অনেক সময় স্ট্যান্ড বসায় দেওয়া যায়। তাহলে এটা ব্রঙ্কোস্কোপি উইথ বায়োপসি। বায়োপসি কীভাবে নেওয়া যায়? ওখানে কোর বায়োপসি নেওয়া যায়, কেটে নিয়ে আসা যায়। এছাড়া ব্রঙ্কো অ্যালভেওলার ল্যাভেজ নেওয়া যায়। এছাড়া ব্রঙ্কিয়াল ব্রাশিং নেওয়া যায়। ওখানে বোটল ব্রাশ আছে না, আমাদের বাচ্চাদের বোটল পরিষ্কার করার জন্য ঠিক ওরকম ছোট ব্রাশ থাকে ব্রঙ্কোস্কোপের মাথায়, ওইটা দিয়ে ওখানে এরকম করলে ওই মিউকাসগুলো ছুটে আসে। তারপরে ওখানে নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করে এই পানিটাকে সাক করে নেওয়া হয়। ওই পানিটা একটা বোতলে কালেক্ট করা হয়, ওটাকে তখন এক্সফোলিয়েটিভ সাইটোলজির জন্য পাঠানো হয়, ওটা তখন দেখে তারা। আর যেটা বায়োপসি, কোর বায়োপসি, ওটা তখন টিস্যু কেটে নিয়ে আসে দেখে। তাহলে এগুলো করা যাবে। আচ্ছা, যদি এটা কলাপস না হয় ফাইব্রোসিস হতো, তাহলে তোমার ইনভেস্টিগেশন কি হতো? কলাপস না হয় যদি ফাইব্রোসিস হতো, তাহলে সিবিসি টিবিসি ওগুলো সব করার পরে অ্যাডভান্স ইনভেস্টিগেশন কোনটা করতাম? তখন আমি ব্রঙ্কোস্কোপি করতাম না, হাই রেজোলিউশন সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, এইচআরসিটি চেস্ট। দেখো এইচআরসিটি চেস্ট, এইচআরসিটি চেস্ট, ঠিক আছে, এইচআরসিটি চেস্ট। তাহলে এইচআরসিটি চেস্ট। যদি ফাইব্রোসিস হয় তাহলে এইচআরসিটি চেস্ট। তাহলে এই দুইটা পারবো সবাই? হ্যাঁ, এই দুটো কমপ্লিট। অনেক কথা গেছে। আরেকটা ইম্পর্টেন্ট এক্সরে, আচ্ছা, এই ক্লাস ভিডিও করলে অন্যদেরকেও দিও, শুধু নিজেদের মধ্যে রাখিও না। হ্যাঁ, আমার কোনো রেস্ট্রিকশন নাই, যা ইচ্ছা তাই করতে পারো, তোমাদের কাজে লাগলে হলো। হ্যাঁ, ওর উদ্দেশ্য একটাই, পড়ো। হ্যাঁ, অন্যদেরকে যদি ইয়াতে ট্রান্সফার করতে চাও, ইউটিউবে যদি ট্রান্সফার করতে চাও, ওখানেও করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অন্যদের কাজে আসলেই হলো। এই এক্সরে দেখো, খুব কমন একটা এক্সরে, এটা আমরা একটু পরে দেখি। এক্সরে চেস্ট, পোস্টেরিয়র টু ভিউ, শোয়িং কি দেখা যাচ্ছে এখানে? হাইপারলুসেন্ট শ্যাডো ইন দ্য অল জোনস অফ দ্য রাইট লাং ফিল্ড। দেখো এই লাং ফিল্ডটা এদিকে চেয়ে এটা হাইপারলুসেন্ট, কালো হয়ে আছে। হ্যাঁ, এটা নর্মাল না, এই হাইপারলুসেন্ট শ্যাডোটা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হাইপারলুসেন্ট শ্যাডো, দেখো দুইটার কম্পারিজনে এইটা হলো হাইপারলুসেন্ট, এটা শ্যাডো না। নর্মাল লাং কখনো এরকম ব্ল্যাক হয় না, নর্মাল লাং অলওয়েজ
দেয়ার শুড বি ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, এই যে ভাস্কুলার মার্কিং থাকবে ভিতরে। এটা হলো হাইপারলুসেন্ট, এখন স্মুথ হয়ে আছে, একদম ব্ল্যাকিশ হয়ে আছে। তাহলে দিস ইজ এক্সট্রা চেস্ট posterior view showing hyperlucent shadow in the all zones of the right lung field. There is absence of bronchovascular marking. আচ্ছা, আর কি আছে? There is a collapsed lung margin. এইটা দেখো, this one is the collapsed lung margin. Right dome of diaphragm is low. Right dome of diaphragm is low. এই যে লেফটের চেয়ে রাইটটা লো, কিন্তু ফ্ল্যাট হয়নি, লো হয়েছে। Trachea and meristem shifted towards the opposite side. দেখো ট্রাকিয়াটা এইখানে স্পাইন থেকে এদিকে শিফটেড হয়ে গেছে। সো মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস রাইট সাইডের নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স আগে আপাতত নিউমোথোরাক্সই বলি। এরপরে কোশ্চেন করতে পারে যে এই নিউমোথোরাক্সটাকে কখন আমরা টেনশন নিউমোথোরাক্স বলবো? বলবো যদি দেখি স্যার এই পেশেন্ট শকে যাচ্ছে, কার্ডিওজেনিক শকের ফিচার আছে, যে ব্লাড প্রেশার ফল করে যাচ্ছে, তাহলে বলবো যে এটা টেনশন নিউমোথোরাক্স। কেন পেশেন্টের শক ডেভেলপ করে, কেন কার্ডিওজেনিক শক ডেভেলপ করে? দেখো হার্টটা কেমন এরকম চিকন হয়ে গেছে না, কারণ এদিকে এই এয়ারটা পুশ করতেছে, এদিকে এই লাংটা পুশ করতেছে, হার্টটাকে এভাবে কম্প্রেস করছে। কম্প্রেস করলে ডিউরিং ডায়াস্টল হার্ট কি এক্সপান্ড করতে পারবে? পারবে না। এখন হার্ট যদি এক্সপান্ড না করে তাহলে হার্টে তো ফিলিং হবে না, ভেনাস ফিলিং হবে না। ফিলিং যদি না হয় তাহলে সিস্টোলের সময় তো কার্ডিয়াক আউটপুট হবে না। কার্ডিয়াক আউটপুট যদি এডিকুয়েটলি না হয় তাহলে তো আমার সাপ্লাই কমে যাবে, তখন আলটিমেটলি পেশেন্ট কার্ডিওজেনিক শকে যেতে থাকবে। এটাই হলো এই কজ অফ শক। আমাদের নিউমোথোরাক্সের পেশেন্ট রেসপিরেটরি ফেলিওরে মারা যায় না সহজে, কার্ডিওজেনিক শকে মারা যায়। আচ্ছা, এরপরে কোশ্চেন করবে যে এই পেশেন্ট তোমার কাছে আসলে কি সিমটম নিয়ে আসবে? বলো তো কি সিমটম নিয়ে আসবে? চেস্ট পেইন প্রথম সিমটম। ব্রেথলেসের আগে বেশি যে ডেভেলপ করে ইউনিলেটারাল চেস্ট পেইন। সিভিয়ার রাইট সাইড, এই পেশেন্ট রাইট যেহেতু রাইটে হয়েছে, রাইট সাইডে চেস্ট পেইন হবে। প্লুরাতে এমন স্ট্রেস হয়, প্রচন্ড ব্যথা হয় বুকে। এবং এই যেমন ইফিউশন অলওয়েজ ডেভেলপ করে হলো গ্র্যাজুয়ালি, ইফিউশন কখনো অ্যাকিউটলি ডেভেলপ করে না। একটা ইফিউশন ডেভেলপ করতে ফিউ উইকস ফিউ মান্থ ডেভেলপ করে, কিন্তু একটা তোমার নিউমোথোরাক্স ডেভেলপ করে হলো ফিউ মিনিটসের মধ্যে, এবং এটা অ্যাকিউট চেস্ট পেইন নিয়ে আসবে, তার সাথে ব্রেথলেসনেস শুরু হবে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে শক হলে পেশেন্ট দেখা যায় যে শকে চলে যাওয়ার ফিচার থাকে। এইটার কজ কি কি হতে পারে? কটাতে কজেস অফ নিউমোথোরাক্স? আমরা নিউমোথোরাক্স জানি স্পন্টেনিয়াস, আইট্রোজেনিক বা ট্রমাটিক হতে পারে। স্পন্টেনিয়াস এগেইন ডিভাইড ইনটু টু গ্রুপ, প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি মিন দেয়ার উইল বি নো ডিজিজ ইন দ্য লাং, ডিজিজ ইন দ্য আউটসাইড দ্য লাং। কি কি হতে পারে? যেমন সাবপ্লুরাল এমফাইসেমাটাস বুলা বা ব্লেব হতে পারে। বুলা মানে লার্জ এয়ারফিল্ড এরিয়া, আর ব্লেব মানে হলো স্মল বাবেল লাইক এয়ারফিল্ড এরিয়া। এছাড়া প্লুরাল অ্যাডিশন থাকতে পারে আগের পুরানো। আচ্ছা, প্লুরাল যেহেতু আউটসাইড এরিয়া, এই জন্য এটাকে লাংয়ের ডিজিজ হিসেবে ধরে না। আর প্রাইমারি নিউমোথোরাক্স মানে হলো যেখানে লাংয়ের নিজস্ব ডিজিজ থাকে। কি কি? যে যা যা ডিজিজ জানো, যেমন তোমার অ্যাজমা, সিওপিডি, তারপর লাং অ্যাবসেস, ব্রঙ্কেকটেসিস, তারপর ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, সবগুলোতেই হতে পারে নিউমোথোরাক্স। আচ্ছা, এরপরে তোমাকে একটা কোশ্চেন করবে, আচ্ছা এই যে স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স যেটা ইয়াতে হলো, প্লুরার কারণে হচ্ছে, এটা কাদের বেশি হয়? এটা এই পেশেন্টগুলোর সাথে লিন এন্ড থিন হয়, এবং একটা স্পেশাল কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার হয়, মারফান সিনড্রোমে হয়। মারফান সিনড্রোমে এই পেশেন্টগুলো মারফান সিনড্রোমে পেশেন্টে তাদের বেশি পাওয়া যায়। তাদের জন্মগত ডেভেলপমেন্টালি, এটা এখন ডিটেল তোমাদের লাগবে না, পোস্ট গ্রাজুয়েশনে লাগবে, তোমাদের ধরবেও না, তাদের হয়। এবং এটা যে কোনো স্ট্রেনাস অ্যাক্টিভিটিসে এগুলো রাপচার করে। যেমন পেশেন্ট পানির মধ্যে ড্রাইভ দিতে গেল, বা ভলিবল, ফুটবল যারা খেলে, ফুটবল না ভলিবল, তারপরে ব্যাডমিন্টন, তারপরে বাস্কেটবল, এগুলো খেলতে গিয়ে স্ম্যাশ করার সময় আমরা দম বন্ধ করে জোরে চাপ দিই, তখন এটা হয়, রাপচার করে। আচ্ছা, তুমি এরকম একটা পেশেন্ট তোমার কাছে আসলে তুমি কি করবো? আমি বলবো যে স্যার এই পেশেন্টটা দেখবো যে শকের ফিচার আছে কিনা। ইমিডিয়েটলি আমি এবিসি চেক করবো। যদি শকের ফিচার থাকে, ইমিডিয়েটলি আমরা একটা হোয়াইট বোর্ড নিডল দিয়ে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস ইন দ্য মিড ক্লাভিকুলার লাইনে আমি পাংচার করে দিব। কেন পাংচার করবো? ইমিডিয়েটলি কিছু প্রেশার আমি রিলিজ করে দিব, তাহলে পেশেন্ট এই যে কার্ডিওজেনিক শকে যাচ্ছিল ওখান থেকে আমি রিলিভ করবো। ফলোড বাই ওয়াটার সিল চেস্ট টিউব ড্রেনেজের জন্য পেশেন্টকে পাঠাবো। ঠিক আছে, এই যে পাংচারটা, এটা তুমি যেই মুহূর্তে যেখানে থাকো, তুমি চেম্বারে থাকো আর ইনডোরে থাকো, তোমাকে এটা ইমিডিয়েটলি করতে হবে, এটা লাইফ সেভিং।
হোয়াইট বোর্ড নিডল কোন নিডল? আমরা ব্লাড সাইড নিডল, যেটা ব্লাড ট্রান্সফিউশনের যে নিডল ইউজ করা হয়, এটা হলো হোয়াইট বোর্ড নিডল, এইটাতে করতে হবে। আচ্ছা স্যার শুধু শকের ফিচার্স পেলে তখন এটা করতে হ্যাঁ, হবে? অন্য সময় দরকার নেই। যদি দেখি যে পেশেন্ট এটা মনে হচ্ছে যে টেনশন নিউমোথরাক্স, যখন মনে হবে যে এটা টেনশন নিউমোথরাক্স, তখন এটা আমি করবো। হ্যাঁ আচ্ছা, নিউমোথরাক্সকে এই যে টেনশন নিউমোথরাক্স যে বললাম, অ্যানাটমিক্যালি কিভাবে ভাগ করা হয়? 3টা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? একটা ওপেন নিউমোথরাক্স, যেখানে প্রতিবার ইন্সপিরেশনে এয়ার ঢুকে আবার এক্সপিরেশনে বের হয়ে যায়। এইটাতে সুবিধা হলো এখানে কখনো টেনশন ডেভেলপ করবে না, কিন্তু অসুবিধা হলো এখানে প্লুরাল স্পেসের মধ্যে ইনফেকশন ডেভেলপ করবে। আরেকটা আছে ক্লোজ নিউমোথরাক্স, তার মানে এখানে এয়ার ঢুকে গেছে, ঢুকে আবার বন্ধ হয়ে গেছে। এখানে যে এয়ারটা ঢুকে গেছে ওটা ওখানে কালেক্ট হয়ে আছে, ওটা বেরো হয় না, ঢুকেও না। আর একটা আছে হলো ভালভুলার টাইপ, যেটাই হলো এই যে টেনশন নিউমোথরাক্স, প্রতিবার ইন্সপিরেশনে এখানে কিছু এয়ার ঢুকে আবার এক্সপিরেশনে বের হতে পারে না, আটকে যায়। এটা হলো টেনশন নিউমোথরাক্স। ওখানে একটা ফ্ল্যাপ তৈরি হয়ে যায়, মাসেল ফ্ল্যাপ, যেটা ইন্সপিরেশনে এইভাবে ওপেন হয়ে যায়, আবার এক্সপিরেশনে বন্ধ হয়ে যায়। দেখবে যে অ্যানাটমির বইগুলোতে আছে, আব্দুল্লাহ স্যারের শর্টকেস বইটাতে দেখবে ছবি দেওয়া আছে। তোমাকে এতটুকুই ধরবে নিউমোথরাক্স সম্বন্ধে। হ্যাঁ আচ্ছা, এটা কি? এখানে দেখো শ্যাডোটা, এখানে একটু ইয়ার কমে দাও তো। আচ্ছা এখানে দেখো এইদিকে একটা শ্যাডো দেখা যাচ্ছে, টেন্স হোমোজেনাস অপাসিটি দেখা যাচ্ছে রাইট লোয়ার এন্ড পার্ট অফ দ্য মিড জোনে, যেটার উপরে বর্ডারটা একটা হরিজন্টাল বর্ডার, তাই না? একটা স্ট্রেট বর্ডার। স্ট্রেট বর্ডার মানে উপরে এয়ার আছে। এখন এয়ারটা কোথায় আছে দেখো, এইখানে একটা বর্ডার দেখা যাচ্ছে এবং এখানে ব্রঙ্কোসনাল মার্কিং দেখা যাচ্ছে। তার মানে এইটা নর্মাল লাং টিস্যু, পেরিফেরির দিকে এখানে এয়ার আছে। এটা হলো হাইড্রোনিউমোথরাক্স, এবং লাংটা কিছুটা এক্সপান্ড করে আছে, এই যে লাংটা এই পর্যন্ত এক্সপান্ড করে আছে, এটা হলো কলাপস লাং মার্জিন। এবং নিউমোথরাক্সটা হলো এই পেরিফেরিতে, এই যে এই জায়গায় নিউমোথরাক্স, আর নিচে হলো পানিটা হাইড্রোথরাক্স। তার মানে এখানে প্লুরাল ইফিউশন আছে আর উপরে নিউমোথরাক্স আছে। আচ্ছা, কেন এয়ারটা কিছুটা পানি বের হয়ে গেছে, এয়ার বের হয়ে গেছে? কারণ একটা এখানে ইন্টারথোরাসিক টিউব দেওয়া আছে। এই দেখো টিউবটা, এই দেখছো, এই যে একটা লম্বা একটা টিউব দেওয়া আছে, এটা ওয়াটার সেল ড্রেনেজ দেওয়া আছে। এই যে একটা ড্রেনেজ টিউব আছে, কাছে আমি চলে যাওয়ার পরে সবাই কাছ থেকে দেখবে, এই যে একটা ওয়াটার সেল ড্রেনেজ টিউব দেওয়া আছে। এই এক্সট্রাটা আমরা সাধারণত দেই না। হ্যাঁ, কেউ কেউ দেয়, কিছু কিছু এক্সামিনার দেয়, এটা আমরা সাধারণত সরাই রাখি, এটা একটু ডিফিকাল্ট তোমাদের জন্য। তাও যেহেতু এখানে আছে, যদি কেউ দিয়ে বসে দেখে রাখবে। তাহলে এখানে একটা টিউব দেওয়া আছে, এই যে এই টিউবটা দেওয়া আছে, তার মানে ওয়াটার সেল চেস্ট টু ড্রেনেজ দেওয়া আছে, যার কারণে লাংটাও কিছুটা এক্সপান্ড করে গেছে এবং পানিও কিছুটা কমে গেছে। এটা হাইড্রোনিউমোথরাক্স। হাইড্রোনিউমোথরাক্সের কমনেস্ট কজ হলো আয়াড্রোজেনিক। যেমন পেশেন্টের হয়তো বা আগে থেকে প্লুরাল ইফিউশন ছিল, এখন ডাক্তার পানি বের করতে গিয়ে বাতাস ঢুকে দিচ্ছে ভিতরে। অথবা হতে পারে যে এটা ম্যালিগনেন্সি, যে ম্যালিগনেন্সির কারণে তার ওখানে হয়েছে, অথবা ট্রমাটিক হতে পারে, যে তার ওখানে স্টেপ ইনজুরি হয়েছে, বা পাংচার ইনজুরি হয়ে গেছে, হয়ে ওখানে বাতাসও ঢুকে গেছে আর ওখানে ব্লিডিং হয়েছে। এই এই এক্সট্রাটা যদিও কার্ডিওলজির, কিন্তু এক্সট্রার সাথে থাকে, এটা লাগবে। এই এক্সট্রাটা দেখলে কি চোখ যাচ্ছে, অনেক বড় একটা হার্ট, তাই না? অনেক বড় একটা হার্ট। এটা কি বলবো আমরা? কার্ডিওমেগালি। এক্সট্রা চেস্ট posterior to view showing cardiac shadow is enlarged in maximum transverse diameter. আর বাকি সব নর্মাল। সো মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কার্ডিওমেগালি। এটা বলার পরে তোমাকে বলবো যে আচ্ছা দেখাও তো কার্ডিয়াক শ্যাডো কিভাবে মেজার করতে হয়। তোমাকে দুটো পেন্সিল দিয়ে স্কেল দিয়ে বলবো যে মেজার করো। মেজার কিভাবে করতে হয়, প্রথমে আমি থোরাসিক ডায়ামিটার মেজার করবো। থোরাসিক ডায়ামিটার আমরা জানি যে থোরাসিক ডায়ামিটারটা ইউনিফর্ম, পিরামিডের মতন, এটা ইউনিফর্মে মেজার করা যায়। এই যে দেখো থোরাসিক কেজ, এইভাবে যেখানে লাং কেজটা আছে ওটা মেজার করবো। থোরাসিক কেজের এই জায়গায় ভেতরের পোর্শন, বাইরের পোর্শন না, ভেতরের পোর্শন, এইখান থেকে এই পোর্শন এতটুকু আমি এইভাবে স্কেল দিয়ে মেজার করবো। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত স্কেল দিয়ে মেজার করবো, ঠিক আছে? এইখান থেকে এতটুকু মেজার করবো। সাপোজ এখানে আমি পেলাম 24 সেন্টিমিটার, তাহলে এটা হলো ইন্টারনাল থোরাসিক কেজ ডায়ামিটার। এখন কার্ডিয়াক ডায়ামিটার, হার্টের অসুবিধা হলো হার্টের ডায়ামিটার রাইট বর্ডারে এক জায়গায় বেশি ওয়াইড, লেফট বর্ডারে আরেক জায়গায় বেশি ওয়াইড থাকে। এই জন্য কার্ডিয়াক ডায়ামিটার হাফ করে মেজার করতে হয়। হাফ করে কিভাবে মেজার করবো? প্রথমে মিড লাইন, এই যে স্পাইনগুলো দেখা যাচ্ছে সার্ভাইকাল স্পাইন, এই মিড লাইন বরাবর একটা লাইন ড্র করতে হবে আগে।
আমরা যদি এটা মিড লাইন হয়ে থাকে আমাদের, এই মিড লাইন থেকে রাইট সাইডে দেখবো যে কোথায় বেশি ওয়াইড। যদি এখানে বেশি ওয়াইড হয় এখান থেকে এতটুকু মেজার করব, তা আমি এখান থেকে এতটুকু মেজার করে পেলাম মনে করো 4 সেন্টিমিটার। এরপরে এখান থেকে লেফট সাইডে দেখবো যে কোথায় বেশি ওয়াইড, মনে করো এখানে বেশি ওয়াইড, তাহলে আমি এখান থেকে এতটুকু মেজার করব। এই দুইটা মেজারমেন্টকে প্লাস করে দিতে হবে। প্লাস করে দিলে যেটা পাবো এটা হলো কার্ডিয়াক ডায়ামিটার। দিস কার্ডিয়াক ডায়ামিটার শুড বি 50% or less than 50% of the thoracic diameter. ঠিক আছে, যে কোনো ইন্ডিভিজুয়াল পারসনের থোরাসিক ডায়ামিটারের 50% বা লেস দেন 50% হবে কার্ডিয়াক ডায়ামিটার। এইভাবে মেজার করা হয়। আচ্ছা, এই কার্ডিওমেগালির কজ কি জিজ্ঞেস করবে পরীক্ষাতে। প্রথম কজ হলো সিস্টেমিক হাইপারটেনশন। নাম্বার 2 হলো ভালভুলার হার্ট ডিজিজ। কি আছে? অ্যাওরটিক স্টেনোসিস, অ্যাওরটিক রিগার্ডেশন, মাইটাল রিগার্ডেশন। কেউ ভুলেও মাইটাল স্টেনোসিস বলবে না, কারণ মাইটাল স্টেনোসিসে লেফট ভেন্ট্রিকল বড় হয় না, লেফট অ্যাট্রিয়া বড় হয়। আচ্ছা, এরপরে কজ হলো হাইপারট্রফিক অবস্ট্রাটিক কার্ডিওমায়োপ্যাথি, তারপরে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, তারপরে পেরিকার্ডিয়াল এফিউশন। এই কটা কজ বলবো কার্ডিওমেগালি কজ হিসেবে। জিজ্ঞেস করবে যে এই পেশেন্টের কমপ্লিকেশন কি হতে পারে, এত বড় একটা হার্ট হয়ে গেছে, তার হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে, তারপরে থ্রোম্বোএম্বোলিজম ডেভেলপ করতে পারে। এটা ডায়াগনোসিস করার জন্য আর কি টেস্ট করা যায়? ইসিজি করা যায়, আর কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি করা যায়। শেষ, এতটুকুই। এটা দেখো, এই এক্সরেটা পরীক্ষাতে দেয় স্যার, রাখো। এটা একটা এক্সরে পেলভিস উইথ লাম্বোস্যাক্রাল স্পাইন, এপি ভিউ। আমরা জানি শুধু চেস্ট এক্সরে হলো পোস্টেরিয়র ভিউ, বাকি সব এপি ভিউ। তাহলে এক্সরে পেলভিস উইথ লাম্বোস্যাক্রাল স্পাইন। এখানে কি আছে দেখো, বোথ স্যাক্রোইলেক জয়েন্ট আর ফিউজড। দেখো এইটা একটা স্যাক্রোইলেক জয়েন্ট, এটা দিস ওয়ান ইজ আ স্যাক্রোইলেক জয়েন্ট, এটা একটা স্যাক্রোইলেক জয়েন্ট। দুইটা স্যাক্রোইলেক জয়েন্ট ফিউজ। নরমাল জয়েন্ট স্পেসটা ব্ল্যাক, কালো একটা স্পেস দেখা যায়, কিন্তু এখানে কোনো কালো স্পেস দেখা যাচ্ছে না। এটা পুরোটাই যে ফিউজড হয়ে আছে, এই যে পুরোটা ফিউজড হয়ে আছে। আচ্ছা, এছাড়া দেখো ব্রিজিং সিন্ডেসমোফাইট আছে। দেখো এইখান থেকে এই যে ব্রিজ হয়ে গেছে, এই যে ব্রিজড হয়ে গেছে, এই যে দেখো জোড়া লেগে গেছে, এটাকে বলা হয় ব্রিজিং সিন্ডেসমোফাইট। এখান থেকে তৈরি হয়েছে, কিন্তু এটা এখনো ব্রিজ হয়নি, এটা ব্রিজ হয়নি, কিন্তু এটা ব্রিজিং সিন্ডেসমোফাইট। এবং এটাকে অনেকটা বাম্বো স্পাইন নেচার করে ক্যারেক্টার করে ফেলেছে, দেখতে অনেকটা বাঁশের মতন, বাম্বের মতন হয়ে গেছে। এবং এই পেশেন্টের একটু স্কোলিওসিস আছে, তাই না? একটু ল্যাটারাল ব্যান্ডিং হয়ে আছে, ল্যাটারাল কার্ভেচার হয়ে আছে না, এইভাবে একটু স্কোলিওসিস আছে। ডায়াগনোসিস কি হবে? অ্যাঙ্কোলজিক স্পন্ডাইলাইটিস। তারপরে এইটা রিলেটেড তোমাকে ইয়ার কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে, রিউমাটোলজিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করবে। এই হলো টোটাল তোমাদের ভাইবা বোর্ডে এক্সরে। এবং ভাইবাতে তোমাদের রেসপিরেটরি সিস্টেম এই এক্সরে রিলেটেড দিয়ে শুরু করবে, এক্সরে থেকেই শুরু করবে এবং এখান থেকে আস্তে আস্তে করে আগাবে। ঠিক আছে, তাহলে আজকে এই আমি যা পড়ালাম, এখন সবাই এই এক্সরেগুলো নিজেরা আবার একটু দেখ, হ্যাঁ, নাহলে ভুলে যাবে। দেখা শেষ হলে একদম গুছিয়ে আবার দিয়ে যাবে, কোনটা যেন না হারায়। ঠিক আছে। আচ্ছা, অনেক কাউকে এক্সরে দিলে সে আবার এভাবে উল্টায়, কিন্তু উল্টায়ও না, বুঝছো? উল্টাইলে মনে করে কি নিশ্চয়ই তুমি মার্ক করে রাখছো ওই স্লাইডের মতো। অনেকে হিস্টোলজির স্লাইডের পিছনে মার্ক করে রাখতো না, মার্ক দেখে চিনতো এটা কিসের স্লাইড, এরকম করবে না, বুঝছো? দিয়ে এরকম করে উল্টানো কিছু নাই। আর আমরা দেখি তোমাদের এর মধ্যে প্রফের আগে দু একটা এক্সরে পুরানো হয়ে গেছে, দেখি যদি নতুন এক্সরে কিছু ফ্রেশ আনতে পারি পরীক্ষার আগে দেখাই দিব। তা এইগুলো হলো কমন এমবিবিএস এর এক্সরে, এগুলোই থাকবে। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। এই জিনিসগুলো একই কোশ্চেন, একই বারবার ডিসকাস করা হয়। এই কমন জিনিসগুলো অ্যাটলিস্ট দুইটা ভাইবা বোর্ডের স্টার্টিংটা যেন ভালো হয়, তার মানে এক্সরে আর ইসিজি যেন ভালো হয়। এই দুইটা যদি ভালো না হয় তাহলে ধরে নেয় যে তোমরা ক্লাস করো নি, কারণ এক্সামিনার জানে যে এই এক্সরে ইসিজি তো ইন্টারনালের কন্টেন্ট, তুমি তো এখান থেকেই পড়তেছো। কেউ যদি এটা ভালো না পারে তার মানে ও ক্লাস করে নেই, কারণ এইগুলো তো এখানেই সারা বছর থাকে। তো এই স্টার্টিংটা ভালো হতে হবে, তারপরে বাকিটা যদি স্টার্টিং ভালো হয় তাহলে বাকিগুলো পাস কনফার্ম। ঠিক আছে, বেস্ট অফ লাক।